আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ফারজানা বলছি। তো আমার ঘটনাতে আমি স্ট্রেট চলে যাই। আম, আমার একটা আন্টি ছিল। জি। তো উনি ওনার একটু ট্রাস্ট ইস্যুস থাকার কারণে উনি ওনার হাজবেন্ডের উপর ব্ল্যাক ম্যাজিক করার থিঙ্ক করে। তো তখন উনি একটা হুজুরকে চিনতে পারে, একটা মহিলা হুজুর। তো ওনাকে উনি কিছু এরকম টাকা দেয়, 2-3 লাখ টাকার মতো দিয়ে ওনাকে করতে বলে ব্ল্যাক ম্যাজিক। তো মহিলাটা বলে যে আচ্ছা করে দিব। তো কয়েকদিন 1 মাস হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে কোনো খুব একটা এফেক্ট হচ্ছে না, কোনোই হচ্ছে না। তারপরে উনি ওনার আবার ওনাকে ডাকে। তো মহিলা বলে যে কি হ্যাঁ আমার আরো কিছু টাকা লাগবে, কিন্তু এটা আমি আপনাকে রিটার্ন করে দিব, মানে এটা কিছুদিন পরে আমি আপনাকে ফেরত দিয়ে দিব আবার। তো তারপর উনি আবার দেয়। তারপরে তো পরে আর মহিলাটার সাথে ওনার কোনো দেখা হয় না 2 মাস 3 মাস। তারপর উনি নোটিস করে যে ওনার সাথেই প্রবলেম হচ্ছে, না হাজবেন্ডের উপর তো কিছু হচ্ছেই না, ওনার উপরেই এফেক্টটা করছে। তারপর ওনার মানে কিছুদিন যাওয়ার পর খুবই খারাপ অবস্থা, উনি হাঁটতে পারে না, খেতে পারে না, বাথরুমেও যেতে পারছে না, এই অবস্থা। তো তারপরে উনি এত কিছু হয়ে যাওয়ার পর ওনার হাজবেন্ডকে সব সত্যি সত্যি বলে দেয় that এটা উনি ট্রাই করেছিল এরকম করার। তো তারপরে ওনার হাজবেন্ড তখন কি করবে আর, তারপরে ওনাকে মালয়েশিয়াতে নিয়ে যায় ফর ট্রিটমেন্ট। তো ওখানে গিয়ে ডক্টররা বলে দ্যাট পসিবল না, খুবই খারাপ অবস্থা ওনার। তো এটার পরে উনি তারপরে উনি হচ্ছে বলে, ডক্টররা বলে দ্যাট ওনার ভিতরে ক্যান্সার সেল পাওয়া যাচ্ছে। তারপরে পরে উনি যখন আবার দেশে ব্যাক করে, বিকজ ও ভেবেছিল ক্যান্সারের কোনো কিওর নেই। তো উনি দেশে ব্যাক করে তারপর হুজুরকে দেখায়, মানে একটা ভালো হুজুর। তখন হুজুরটা বলে দ্যাট ওনার উপরে ব্ল্যাক ম্যাজিকটা ব্যাকফায়ার করেছে, মেবি ওই মহিলাটা ইচ্ছা করে করেছিল অথবা ভুলে, হ্যাঁ ওনার উপরে হয়নি। তারপরে হুজুরটা বলে যে কি যেহেতু ক্যান্সার বলেছে, তো কেমোথেরাপি যদি না দেয় তাহলে উনি কোনোভাবে এটাকে কিওর করতে পারবে। তারপরে ওনারা খুব একটা বিলিভ করে না, বলছে কি এত খারাপ অবস্থা, মানে ট্রিটমেন্ট বন্ধ করতে বলছে অলমোস্ট। তারপরে যখন বলে, তারপর তাও উনি বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু আর কিছু হচ্ছেই না, এমনিই চলে যাবে, তাহলে আরো কয়েকটা দিন ওয়েট করে দেখি। তো তারপরে উনি আবার যায়। তখন ডক্টররা বলে দ্যাট একটু একটু ডেভেলপমেন্ট পাচ্ছে। সো এরপরে এবং কেমোথেরাপি ছাড়া এটা, জি এটা কেমোথেরাপি ছাড়া। তারপরে আর কি আন্টি মানে আঙ্কেল বলেছিল দ্যাট দেখতো যে কি সিলিং থেকে পানি পড়ে পড়ে, লাইক ক্লিন ওয়াটার যেটা, ওরকম পানি পড়ে পড়ে হাতটা পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং জায়গা, জাস্ট মানে এরকম ড্রাই, ওইটার থেকে পড়ে পড়ে হাতটা কালো হয়ে যাচ্ছে। তো তারপরে এরকম হতো আর কি রেগুলার এরকম বলতো। তো আন্টি এরকম বলতো দ্যাট আমি দাঁড়ায় থাকলে কোমরে লাথি মেরে জিনরা ফেলে দিচ্ছে, কিন্তু এটা কেউ বিলিভ করতো না। তারপরে উনি শুয়ে টুয়ে থাকতো, পরে বলতো দ্যাট আমার আল্লাহ আমার হাত ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, বুকের মধ্যে পেরেক ঢুকিয়ে দিচ্ছে বিষের মধ্যে মিলায়, ফিল করতে উনি বলতো আর কি আমি দেখতেছি, তোমরা কেউ জানো না, আমি দেখতে পারি। তো যখন বলতো তখন এগুলো শুধু ফিল করতে না, সামনেও কাউকে দেখতে পেতেন ওই সময়। উনি আর কি বলতো যে আমি দেখতে পারি, তোমরা জানো না, আমি সব দেখতে পারি, আমি সব জানি, এরকম বলতো। কিন্তু আমরা তো কিন্তু এইটা দেখেছি, কিন্তু অন্য তো কিছু আর দেখিনি, তো আর কেউ বিলিভ করতো না। কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পরে আর কি ওই যে হুজুরটা যখন চেষ্টা চালায় যায়, তারপরে কিছুদিন পরে উনি বলে আমি পারবো না, আমার ওস্তাদের কাছে নিয়ে যেতে হবে। তো উনি যায়, তারপর উনি কি জানি করে। পরে যখন আবার মালয়েশিয়াতে যায়, তখন ওরা বলে দ্যাট ওনার ক্যান্সার সেলের 13 পয়েন্ট সামথিং থেকে ড্রপ করে 3-তে চলে এসেছে, মানে এতটা ডেভেলপমেন্ট হয়েছে। এবং কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট ছাড়া না, হ্যাঁ এরকম ট্রিটমেন্ট ছাড়া, মানে মেডিসিন ছিল, বাট কোনো থেরাপি ছিল না। তো এটার পরে আন্টি মানে অনেক বছর লাগে, কিন্তু উনি হুইল চেয়ারে ছিল 2-3 বছর, এটা মানে 5 বছর আগের ঘটনা। তো 2-3 বছর পরে উনি ঠিক হয়ে গেছেন উনি, আলহামদুলিল্লাহ। চমৎকার। এবং আপনি আরেকবার ওই জায়গাটা বলেন তো, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, মানে সিলিং এর যে ব্যাপারটা বললেন। মানে এটা আন্টি বলতো, অন্য কেউ বিলিভ করতো না, বাট ওনার হাজবেন্ড একদিন দেখেছে দ্যাট এরকম সিলিং থেকে পানি, মানে পানি যেরকম দেখতে হয় ওরকম পানি পড়ে পড়ে হাতটা কালো হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মানে ধুলেও পড়ে যাচ্ছে না ওরকম। ওকে। আর আরেকটা যে পেরেক মনে হচ্ছে বুকের উনি মধ্যে, বলতো দ্যাট ওনার হার্টে নাকি ঢুকিয়ে দিচ্ছে এরকম করে। রাইট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার কাছে আবারও আসবো, তার আগে আমরা চলে যাই হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং আমরা একটু আপনার যে ফার্স্ট যে স্টোরিটা, সেই স্টোরিটা আমরা একটু শুনতে চাই। এবং আপনি প্লিজ বলবেন, রিসেন্ট ঘটনা তো একদম না, খুব রিসেন্ট? ওকে, বেশি দিনের না, অল্পই। জি, শুনি আপনার ঘটনা। এটা আমি যে ঘটনাটা শেয়ার করব, উনি একজন সরকারি কর্মকর্তা।
নাম পাওয়া যাবে না। হ্যাঁ, জি, আচ্ছা। তো উনি আমাকে স্মরণ করে এই জন্যই, উনার সাথে যে ঘটনা ঘটেছে সেটা তার মায়ের সাথে এবং তার সাথে হইতেছিল। তো উনি গ্রামে বাড়ি যান, উনার গ্রামে বাড়ি মুন্সিগঞ্জ। উনার আম্মু খুব অসুস্থ থাকার কারণে জি, উনি উনার আম্মুর কাছে দেখার জন্য বাড়িতে যান। তো ওনার আম্মু যে ভয় পাইছেন সেটা কাউকে বলেননি, শুধু ওনার ছেলেকে বলছে। সে রাত্রিতে তার ছেলেকে বলছে যে আমি ওনাদের বাড়িতে পারিবারিক কবরস্থান ছিল, তো পারিবারিক কবরস্থানে মাগরিবের নামাজ পড়েই উনি কিছু ইবাদত করে চলে আসার সময় উনি দেখলেন যে হাজীগণ যেভাবে এহরাম বাঁধে সেইভাবে একজন ভদ্রলোক, মানে এহরাম বাঁধা একজন লোক দাঁড়ানো। উনি বলে দিল যে তুমি কালকে চলে এসো। আচ্ছা। তো উনি ওর ভিতর মনে খুব এইটাই ভয় আসলো যে কথাটা কি আমাকে বললো না কাকে বললো এবং সে কে। উনি এই জিনিসটা কাউকে কোনো কিছুই বলেননি, উনি চলে আসলেন। মনের ভিতরে আঘাত পেলেন বা ভয় পেলেন। তো এই ভয়টা নিয়ে যখন রাত্রে ঘুমালেন তার খুব প্রচন্ড অসুখ হয়ে যায়, জ্বর এসে যায়, এতে অনেক সমস্যা তার দেখা দেয়। এই ভয়টা ছেলেকে শুধু বলে যে আমি এই পারিবারিক আমাদের যে কবরস্থানে সেই কবরস্থানে আমি এই জিনিসটা শুনি, এটা আমার ভয় লাগে। তো ছেলে তাকে ঘুম পাড়ে খাওয়া দাওয়া করে উনি আবার ঘুমাইতে গেছেন রাত্রি, গ্রামে বাড়ি যেটা। তো নূর হোসেন ভাই মাত্র ঘুম দিছেন, তো ওই ঘুমের মধ্যে উনি দেখছেন যে উনার আম্মু যে বললো এহরাম বাঁধা একটা লোক সাদা কাপড় পরিত যে তাকে বলছে যে কালকে চলে এসো। এই নূর হোসেন ভাইকে বলতেছে যে ফজরের আজানের আগে পুকুর থেকে এক বালতি পানি এনে তোমার আম্মুকে গোসল করে নতুন কাপড় পরিয়ে আমার কাছে নিয়ে আসবা। উনি কথাটা শোনার সাথে সাথে ঘুম ভাঙছে। উনি ঘুম থেকে চোখ খুলে দেখে উনার আম্মু তার সামনে দাঁড়ানো। উনি ওনার আম্মুকে জিজ্ঞেস করতেছে মা তুমি চলে আসছো? তখন ওর আম্মু কথাটা বলতেছে বাবা সকালে পুকুর থেকে এক বালতি পানি আনো, আমি গোসল করব কালকে। উনি বলছে ঠিক আছে মা, এখন তো রাত, ঘুমিয়ে পড়, আমি সকালে এনে দেবনি। এ কথা বলে যখন ঘুমিয়ে পড়লেন তো ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে গেছে। উনি সকালে ঘুম থেকে উঠে পানি আনবেন, বাইরে যেয়ে দেখেন যে তাদের বাড়ি থেকে 2-4টা 10-12টা বাড়ির পরে ওনার আম্মুর সাথে যিনি সময় দিতেন, গল্প করতেন, কথা বলতেন, ওই 10-12টা বাড়ির পরে এক মুরব্বী যে আসতো উনি সেই পুকুর থেকে এক বালতি পানি এনে হাজির করছেন তাকে গোসল করাবেন। আচ্ছা। তো উনি এটা দেখে অবাক হলেন যে আপনি পানি আনছেন কেন? তো বলছে তোমার রাত্রিবেলা তো আমাকে বলে দিছে, তোমার আম্মু আমাকে বলে দিছে যে এক বালতি পানি আনতে, গোসল করবে। তো উনি এই জিনিসটাকে খারাপ ভাবলেন যে না, তাহলে এটার মধ্যে কোনো নিশ্চয়ই কোনো কিন্তু আছে। উনি সাথে সাথে রাগ করে পানিটা ফেলে দিলেন যে আমার আম্মুকে আমি গোসল করাবো না, লাগবে না আমার আম্মুকে গোসল করানো পুকুরে পানি দিয়ে। পানিটা ফেলে দিলেন। উনি যখন উনার আম্মুর ঘরে গেলেন, উনি ঘরে যেয়ে দেখেন তার মা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। আচ্ছা। তো খুব কষ্ট পাইছে। এরপর উনি যখন ঢাকায় আসলেন, উনি থাকেন মহাখালীতে। উনি ঢাকায় আসার পর রাত্রে ঘুমানোর সময় উনি স্বপ্ন দেখেন ওই এহরামবাদা ওই লোকটা আসে এবং তার সাথে তার মাও আসে। ওই এহরামবাদার লোকটা কবর খুঁড়তে থাকে আর তার মা বলতে থাকে যে বাবা তুমি পাক পবিত্র হয়ে তুমি আমার কাছে চলে আসো। এটা স্বপ্ন দেখার পর উনি একই রকম উনি অসুস্থ হয়ে যান তার মার মতেই, শারীরিক সমস্যা অনেক হয়ে যায়। পরবর্তীতে যখন আমার সাথে দেখা হয়, আমাকে নিয়ে যায় তার গ্রামের বাড়িতে, আমি তার পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া করে আসি এবং তার বাড়িতেও আমি দোয়া করি। তখন আমরা যখন মিলাদ দোয়া পড়তেছিলাম উনি চিৎকার করে অনেক কান্না করলেন। তা আমি ভাবছি হয়তো তার গুনাহের জন্য, অপরাধের জন্য, ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছে, তার মাকে স্মরণ করতেছে, তার মা দুনিয়া থেকে ইমোশনাল হয়ে গেছে। তো এটা আমি স্বাভাবিক ভাবছি যে হতে পারি তা। কিন্তু যখন আমাদের দোয়া শেষ হলো উনি আমাকে এই কথাটা বলতেছে যে আমি যখন দোয়া পড়তেছি, দোয়ার মোনাজাত করতেছি, আমার চোখের সামনে আমি এই জিনিসটা দেখতে পাইছি, ওই এহরাম বাঁধা লোকটা কবর খুঁড়তেছে আর আমার মা আমাকে বলতেছে বাবা তুমি আমার কাছে পাক পবিত্র হয়ে চলে আসো, আবার এই কথাটাই। তো উনি এই জন্য ভয় মানে অনেক কান্না করতেছে যে মা কেন এই কথাটা বলে আর ওই লোকটা কবর কেন খুঁড়ি, এই ভয়ে। তখন আমি ওনাকে বললাম ঠিক আছে, আপনাদের এখানে পারিবারিক যে কবরস্থানটা রাখছেন তা আপনাদের নামাজ পড়া দরকার, ইবাদত বন্দেগী করেন। অবশ্যই এই জায়গাটার মধ্যে এমন একজন ভালো ওলি আছেন, আপনাদের কোনো ভুলের কারণে এক এক করে নিয়ে চলে যেতেছে, আপনাদের ইবাদত করা দরকার এবং সাপ্তাহিক কবরস্থানে এসে জিয়ারত করে যাবেন। উনি যে
আপনাদের পারিবারিক অবস্থানে যারা ইন্তেকাল করেছেন তাদের সময়তে, যে সময়তে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছেন, ওই সময়তে তাদের নামে দোয়া খায়ের করে, মৃত্যুবার্ষিকী যেটা মৃত্যুবার্ষিকী যেটা, হুম, তাদের নামে দোয়া করেন এবং আপনারা ইবাদত বন্দিগি করেন। হয়তো আপনাদের ভুলের কারণে, চলাফেরা ভুলের কারণে আজ এইরকম অবস্থা হইতেছে। তো আমি তাদেরকে আবার বলছি যে আমি আবার দেখা করব। তখন পর্যন্ত তার কোনো কল আসেনি যে কি অবস্থা আছে, কিন্তু উনি অনেক এমনটা শুকাইছেন, আমাকে ছবি দেখাইছে, উনি অনেক স্বাস্থ্য ভালো লোক ছিল, কিন্তু এখন অনেক শুকাইছেন। শুধু একই স্বপ্ন দেখেন, ওই এহেরাম বাদা সাদা পোশাক পরিত লোকটা কবর খুঁড়ে, আর তার মা সে শুধু একটাই কথা বলে যে বাবা পাক পবিত্র হয়ে তুমি আমার কাছে চলে আসো। আচ্ছা, এই একই ব্যাপার একই ঘটে ব্যাপার, থাকে তার হ্যাঁ। সাথে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মঈনুদ্দিন ভাই, আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা আবারও আপনার কাছে আসব। একটা ছোট্ট ঘটনায় চলে যাই, যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আমাদেরই একজন লিসেনার, এবং সেই ঘটনাটি আপনাদের একটু পড়ে শোনাতে চাই আমি। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম অর্ণা, আমার বাসা ময়মনসিংহে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যায় আজ থেকে 2 বছর আগে। আমার এক বন্ধু চাকরির সুবাদে বান্দরবন থাকতো। আমার বন্ধুটি যে জায়গাতে থাকতো সেখানে গারো জনগোষ্ঠীর বসবাস ছিল। আমি জানতাম যে বান্দরবনে খুব ভিন্ন ধরনের অনেক জিনিস পাওয়া যায়, তাই আমি আমার বন্ধুটিকে বললাম সে যখন বাসায় আসবে তখন যেন আমার জন্য হাতির দাঁতের একটা চিরুনি নিয়ে আসে। যথাসময় সে আমাকে চিরুনি এনে দেয়। যেদিন চিরুনিটা আমার হাতে আসলো সেদিন থেকে শুরু হয় আমার জীবনের এক আতঙ্কিত অধ্যায়। আমি একদিন রাতে ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনিটা দিয়ে প্রথম চুল স্পর্শ করলাম। আমি যখন চিরুনিটা মাথায় স্পর্শ করলাম তখন হঠাৎ মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছিল। আমি এটাকে খুব সাধারণভাবে নিলাম। সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেলাম। ঘুমের মাঝে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম ধবধবে সাদা গায়ে রঙের একটা মেয়ে, দেখতে গারদের মতো, আমাকে খুব কঠিন করে বলছে আমার অংশটা আমাকে দিয়ে দাও। এই স্বপ্নটাকে আমি খুব সাধারণভাবে নিলাম। এর পরের দিন রাতেও আমি একই স্বপ্ন দেখলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না কেন এই মহিলা আমাকে প্রতিদিনই বলছেন যে আমার অংশটা আমাকে ফিরিয়ে দাও। কিছুই বুঝতে পারলাম না যে কেন এই মহিলা প্রতিদিনই একই কথা বলছেন। আমার স্বপ্নটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম, কিন্তু কেউ বিষয়টাকে তেমন বেশি গুরুত্ব দিল না। তৃতীয় দিন আমি আবার স্বপ্নটা দেখলাম, এবং আমি দেখলাম যে আমাকে সেই মহিলা আবারও বলছেন আমার অংশটা ফিরিয়ে দিলে না, ফিরিয়ে না দিলে তোমার ক্ষতি হবে। এই কথাটার অর্থ বুঝতে পারলাম না। আমার কিছু করার ছিল না। যাই হোক, এভাবে আমার রাত কাটছিল অস্বস্তির ভেতর দিয়ে। আমি লক্ষ্য করলাম আমার মাথার চুল যেটা ছিল আস্তে 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 যেটা হচ্ছে ক্রমশ উঠে যেতে লাগলো, এবং আমি চিন্তায় পড়ে গেলাম 4 দিনেই কি করে আমার মাথার চুল কমে অর্ধেক হয়ে গেল। আমি ডাক্তারের কাছে গেলাম এবং চিকিৎসা দিতে লাগলাম, কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছিল না। এর মাঝে একদিন রাতে আমি ঘুমিয়েছি, হঠাৎ রাত 3টায় আমার ঘুম ভেঙে যায়। আমি অনুভব করতে লাগলাম আমার রুমে কেউ একজন আছে। আমি কাউকে দেখতে পেলাম না, কিন্তু ভয় পাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়লো ড্রেসিং টেবিলের দিকে। আমি ডিম লাইটের হালকা আলোতে দেখতে পেলাম যে ওই গাঢ় মহিলাটি আয়নার সামনে বসে চিরুনিটি দিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর মুখটা দেখলাম যেন রক্তে ভাসা। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। আমার জ্ঞান ফেরার পর আমি দেখলাম সকাল হয়ে গেছে। আমি রাতের পুরো ব্যাপারটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। এরপর আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাকে কিছু তাবিজ দিলেন, আর রাতের বেলা আয়নার সামনে সেই চিরুনিটা নিয়ে ওই মহিলাকে দেখতে পেয়ে আমার আর বুঝতে বাকি রইল না যে মহিলাটি আমাকে কি ফিরিয়ে দিতে বলছিলেন। ওই দিন চিরুনিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বান্দরবান পাঠিয়ে দেই। এরপর আমার বন্ধু সব ঘটনা খুলে বলি এবং ওই চিরুনিটা যেখান থেকে সে কিনেছে সেখানে গিয়ে ফেরত দিয়ে আসতে বলি। কিন্তু আমার বন্ধুর সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে, ও যখন চিরুনিটা ফেরত দিতে নিয়ে যায় তখন সে দেখে ওইখানে গিয়ে যে সেখানে চিরুনি ফেরত দিবে কোথায়,
একটা শ্মশান ঘাট। আমার বন্ধু অবাক হয়, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে এখানে একটা বাজার ছিল না, কিন্তু সবাই বলে ওইখানে অনেক পুরনো একটা শ্মশান ঘাট, বাজার থাকবে কিভাবে। আমি আমার বন্ধু কিন্তু কিছুটা ঘাবড়ে যায় এবং কি করবে কিছু ভেবে পায় না, এবং চিমনিটা শ্মশান ঘাটে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর 1 সপ্তাহ আমার বন্ধুটি অসুস্থ থাকে এবং এরপর তার আর কোনো সমস্যা হয়নি। আমি জানি না এই চিরুনিটার রহস্য কি, জানি না কেন আমার আমার বন্ধুর সাথে এরকম ঘটনা ঘটলো, এর ব্যাখ্যা আমার জানা নেই। আপনারা কেউ যদি এর ব্যাখ্যা খুঁজে পান তাহলে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এবং এটাই ছিল স্টোরি। এবং আপনারা, আমরা একটু খেয়াল করি, ফার্স্টে যে স্টোরিটা আমরা শুনেছি সেটা ছিল ব্ল্যাক ম্যাজিকের, এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে একজন দেখতে পেলেন যে ওপর থেকে কিছু একটা পড়ছে এবং হাতের বিভিন্ন জায়গাটা পুড়ে পড়ে যাচ্ছে। খুব অদ্ভুত ব্যাপার, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো এমনই হয় এবং এর চাইতে ভয়ঙ্কর হয়। আমাদেরকে হাফিজ মাইনুদ্দিন ভাই যে ঘটনাটি বললেন সেই ঘটনাটি খুব অদ্ভুত। আপনি দেখেন যে এরাম পর একজন লোক স্বপ্নের মধ্যে আসছেন এবং তিনি বলছেন যে পাক পবিত্র হয়ে আমার সাথে চলে আয়। মানে কবর খুঁড়ে কেউ যদি আপনাকে এরকম ভাবে রেগুলার ঘুমের মধ্যে ডাকতে থাকে, মানে আপনি কয়দিন সুস্থ থাকবেন বা আপনার এটা কয়দিন আপনি মেনে নিতে পারবেন? ভেরি ডিফিকাল্ট কিন্তু, যে আপনাকে রেগুলার এই জিনিসটা টলারেট করতে হয়। কেউ একজন আপনাকে রেগুলার ডাকছে এবং কেউ একজন আপনাকে রেগুলার ডেকে ডেকে বলছে যে আমার কাছে চলে আয়। থার্ড যে স্টোরিটা, সেই স্টোরি দেখেন আপনি কোন একটা জায়গা থেকে, আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আপনাদের বাসায় যদি কোনো এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে বা যদি মনে হয় যে না কোনো কিছু ন্যাচারাল না বা কিছু ঘটছে যেটাকে আপনার ঠিক নর্মাল মনে হচ্ছে না, প্যারানর্মাল মনে হচ্ছে, তখন আপনি দেখেন যে এই বাসাটা কোনো চেঞ্জ করেছেন কিনা আপনি, বা এই বাসাটায় এমন কোনো জিনিস নিয়ে এসছেন কিনা যেটা সম্পর্কে আপনি পুরোপুরি জানেন না। তো এই যে মানে এখন যে ঘটনাটা সেটা আমরা কি শুনলাম, যে একটা চিরুনি তার বাসায় এসেছিল এবং সেই চিরুনির ঘটনা, এবং প্রতিদিন মানে স্বপ্নে কেউ একজন তাকে বলছে যে আমার অংশটি আমাকে দিয়ে যা, এরকম টাইপের একটা ঘটনা। এবং সেই চিরুনি ফেরত দিতে গিয়ে দেখা গেল যেখান থেকে যে বাজার থেকে চিরুনি কিনেছিলেন সেখানে একটা শ্মশান। মানে আপনি খুব সুস্থ মাথায় ঢাকা শহরের কোন একটা শপিং মলে ঢুকে ধরুন যে একটা জামা কিনে নিয়ে আসলেন, তারপর থেকে আপনার প্রবলেম শুরু হলো এবং আপনি জামাটা ফেরত দিতে গিয়ে দেখলেন বা জামাটা সেই জায়গায় আবার দিয়ে আসতে গিয়ে দেখলেন যে সেখানে কোনো শপিং মল নেই, কবরস্থান। ব্যাপারটা কেমন লাগবে? খুবই অদ্ভুত। কিন্তু আমরা যাই SMS এ, এবং মানে এই অদ্ভুত ব্যাপারের মধ্যেও আমি যতই অদ্ভুত বলি না কেন, কেউ 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 ভাববেন যে এগুলো অদ্ভুত নাকি, সত্যি হলে তো অদ্ভুত হবে। এনিওয়েজ বাট যারা ঘটনাগুলো ফেস করেন তারা বুঝতে পারেন সমস্যাটা। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ফেসবুকে কিন্তু এখন অনেকে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইমন জামান, এছাড়া আমাদের সাথে আছেন শাহিন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আকাশ, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফালাক হোসেন আকাশ, হুমায়ুন কবির ফরিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রায়হান আজিজ, এছাড়া আমাদের সাথে রয়েছেন রুবায়াত হাসান অভি, জুনায়েদ হোসেন জনি আমাদের সাথে আছেন, আসাদুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নিশ্চুপ হৃদয়, এছাড়া আছেন মামুন হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও রেভেন হক, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মামুন, এছাড়া আমাদের সাথে রয়েছেন আশিকুর রহমান রিয়েল সহ আরো অনেকে। রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজেও আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকেই রয়েছেন। অনেক চক্রবর্তী আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন মন্ডল ম্যাম, এবং আমাদের সাথে আছেন রাজীব, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সালাম শেখ, এছাড়াও আমাদের সাথে আছেন রানা এস কে, রাজু আহমেদ আমাদের সাথে আছেন, স্বপ্নহীন সেই ছেলেটি আমাদের সঙ্গে রয়েছেন, রনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তানিশা, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইসমাত মাহির, এছাড়াও MD তুহিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আব্দুল্লাহ আল নোমান সহ আরো অনেকে। তো আপনারাও যদি আমাদের সাথে থাকতে চান বা আমাদের কাছে আসতে চান তাহলে যেটা করতে হবে, আমাদেরকে SMS করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@furti.fm, which is BHWTFM@radio.FORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান
নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই? আপনারা যে আমরা পড়ে শোনাই এরকম ঘটনাও চাই, কারণ আপনারা জানেন যে সামনে হ্যালোইন এবং এই 31st অক্টোবর, যেটা আসলে আমরা বলছি আমরা আমাদের সেই নামটা পেয়ে গেছি এবং সেই নামটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছে, সেটা হচ্ছে ভূতের দিন। সো আমরা এটাকে ডিক্লেয়ার করছি ভূতের দিন হিসেবে। সো এই ভূতের দিনে আমাদেরকে স্পেশাল একটা মানে কি বলবো যে এপিসোড থাকবে, যেটা 6 সিজন হোটেলে, এবং সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন, আমাদের সাথে আপনারা আসতে পারেন, ঘটনা শুনতে পারেন, ডিনার করতে পারেন। এবং গ্রামীণ ফোনকে আরো একবার ধন্যবাদ এরকম চমৎকার একটা মানে একটা এপিসোড আমাদের করতে দেওয়ার জন্য। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন গুমার সিলেট থেকে, এবং তিনি বলছেন যে হ্যাঁ আজকে তিনি আমাদের সাথে আছেন, এবং এমডি রাব্বি আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে তার কাছে ভয় লাগছে। দোলা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম অ্যান্ড আমরা আপনাকে অনেক পছন্দ করি। সানি আল হক গোপালগঞ্জ থেকে আমার সাথে এসএমএস করেছেন সুজানা, আই ওয়াজ লিসনিং ভূত এফএম। আচ্ছা, এখনো তিনি শুনছেন, তিনি আই লাভ ভূত এফএম, মানে তিনি সবসময় শোনেন এবং সবসময় শুনবেন, সেটা তিনি লিখেছেন। ফেরদৌস আমাদের সাথে লিখেছেন, এবং তিনি বলেছেন যে আইল বি দেয়ার 6 সিজন হোটেল। ওকে, আমরা ওয়েট করবো আপনাদের জন্য যারা যারা আসতে চান। অয়ন আমাদের সাথে রয়েছেন। থার্ড স্টোরিটা তার বলছে যে একদম বুক ধাবড়ে দেওয়া। ও মাই গড। আমাদেরকে নুমার এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আল রাফি এছাড়া আমাদের সাথে আছেন। পৃথিবী সিলেট থেকে পিয়াস আমাদের সাথে রয়েছেন। স্টোরি গুলো ভালো লাগছে। সাইফুল হলি ক্রিস্টান স্কুল থেকে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, সানি আছেন, হিমি আছেন আমাদের সঙ্গে, আমাদের সাথে রয়েছেন মুন্তাসির, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সামি, রূপা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, আরো অনেকেই রয়েছেন। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। অনেকে রিকোয়েস্ট করেছেন এবং অনেকে আমরা বলেছিলাম যে এই 6 সিজন হোটেলের এই এপিসোডে আমরা কি করতে পারি। তার মধ্যে আমার সবচেয়ে চাইতে ইন্টারেস্টিং একটা জিনিস মনে আছে, এবং এসএমএস পড়ছি বলেই, যে এসএমএস বা ফেসবুকের কোনো কমেন্ট পড়বেন না, এরকম একটা এপিসোড চাই। সো কি মনে হয়, হোয়াট ডু ইউ থিংক? এরকম কিছু করবো নাকি আমরা? জানান আমাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night comes alive with Gramin Phone. Welcome back. The night comes alive with Gramin Phone and you are listening to Radio Furti 8.2 FM. আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে আজকের অতিথিরা, এবং আপনারা শুনছেন ভূত এফএম। আর একটু আগে আমি অ্যানাউন্স করেছি যে আমাদের ভূতের দিনের স্পেশাল একটা এপিসোড রয়েছে। এটা সেলিব্রেশন বা এরকম কোনো কিছু না, আমরা একটা এপিসোড করতে চাই, যে এপিসোডটাতে আমরা এই দিনটাকে সামনে রেখে আর একটা বেশি একটা এপিসোড করতে পারলাম, এবং সেটা আমার মনে হয় খারাপ হবে না। তো আমরা চলে যাবো আমাদের নেক্সট যে অতিথি রয়েছেন তার কাছে। আপনার নামটা একটু বলবেন, তারপরে আমরা আমাদের ফার্স্ট যে গেস্ট ছিলেন তার বোন, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো এভরিবডি, আমার নাম মাসিয়াত। ওকে, তো এই কাহিনীটা হচ্ছে আমার নিজের বিল্ডিং এর। তো এটা আরো 4-5 বছর আগের কাহিনী। এটা শুরু হচ্ছে তখন টাইম মনে করেন রাত 2টা বাজে। তো নিচে গার্ডরা বসে আছে। তো একটু পর ওদের মানে হঠাৎ করে দেখলো যে প্রত্যেকে যেন ওদের সামনে এসে মানে গেটের বাইরে একটা ইট পড়লো, আবার 5 মিনিট পরে একটু করে মাটি পড়লো। তো এরকম 5-6 মিনিট হচ্ছে। ওরা ফার্স্টে চিন্তা করছে খুলে দেখবে নাকি, বাট দেন ওরা চিন্তা করছে না, হয়তো এরকম চোর ডাকাত এরকম করে যে কিছু ফেলে তারপর ঢোকার চেষ্টা করে। তো ওরা ফার্স্ট অ্যাভয়েড করছে, হয়তো কেউ এরকম ট্র্যাপ করার চেষ্টা করতেছে। তারপরে ওরকম 5-6 মিনিট চলছে, ওরা কিছু মানে পাতা দেয়নি খুব একটা। তো হঠাৎ করে এরকম 5-6 মিনিট পরে এরকম বড় একটা টব, ফুলের টব উপর থেকে পড়ে গেছে, মানে ওদের সামনে ঠিক এসে পড়ছে। তো বুঝছি যে উপর থেকে পড়ছে। আর জিনিসটা ওরা খুব ভয় পাইছে, মানে ছাদের দরজা লক থাকে, প্লাস টবটা অনেক বড়, এটা একটা মানুষের পক্ষে উপর থেকে ফেলা সম্ভব না। তো ওরা হঠাৎ করে ভয়ে কি হলো ছাদে, তো দৌড় দিয়ে একজন গার্ড উপরে গেছে দেখতে। তো যে দেখে যে তালাটা ভাঙা মানে কেচেস খোলা, চাবি ছাড়া। তো সে এরকম ভেতরে যে টর্চ মেরে চারপাশে দেখতেছে কি আছে। তো অনেকক্ষণ টর্চ মেরে চারিদিকে টর্চ মারার পরে দেখলো যে একটা মেয়ে, যখন ফেসে টর্চটা পড়ে তখন দেখে একটা মেয়ে এরকম করে চোখ বন্ধ করে করে আছে, নড়তেছে। সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়েছে, ও মাগো করে সে দৌড় দিয়ে নিচে চলে গেছে। নিচে যে বাকি সব মিলে মনে হয় 7-8টা গার্ড, তারপর ইলেকট্রিশিয়ান থাকে, সবাইকে সে যে খবর দিয়েছে। তারপর সবাই এরকম আবার উপরে গেছে। সবাই তখন 4-5 জন মিলে উপরে গেছে।
যে তারপর যখন টর্চ মেরে দেখে তখন দেখে মেয়েটা আশেপাশে কোথাও নাই। তারপর একটু সামনে আগিয়ে দেখে মেয়েটা এরকম ছাদের গ্রিলের উপর বসে, ব্রিজের উপরে বসে, মানে রেলিং যেটা। রেলিং যেটা, হ্যাঁ, Okay. ওপর উপর বসে নিচের দিকে ঝুঁকে আছে। তো ওরা ভয় পেলো যে এখন যদি ধরি আর যদি কোনো কারণে পড়ে যায় তাহলে তো আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো ওরা তখনই চিন্তা করবে যে আরো রেসপন্সিবল ভাবে ফোন দিই। তো আমি আমি আগের থেকে বলি যে আমাদের বিল্ডিং এর কমিউনিটিতে আমরা মনে করেন থাকি 2 তলায়, উপর তলায় আমার চাচা থাকে। হুম। তো উনি হচ্ছে বিল্ডিং এর সেক্রেটারি কমিটির। আচ্ছা। তো অবভিয়াসলি ওনাকে ফোন দেওয়া হবে। হুম। তো ওনাকে ফোন দিয়েছে, উনি আবার ওদের অনেক টায়ার্ড ছিল, তো উনি ফার্স্টে ফোনটা ধরেইনি। তো অনবরত কল দেওয়ার কারণে উনি ধরছে, ধরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তখন গার্ডরা বললো যে স্যার এরকম উপরে একটা মেয়ে এভাবে বসে আছে স্যার, আমরা ধরতে পারবো না, কারণ ধরলেই পড়ে যেতে পারে। তো কি করবো এখন? তখন আমার চাচা বলছে যে এইসব আমি জানি না, তোমার অন্য বাসায় খবর দিতে হোক, কি আমি খুব টায়ার্ড, আমি আসতে পারবো না। তো তখন ওরা আবার ফোন রেখে কি করবে চিন্তা করছে, দড়ি টড়ি ধরছে, মানে দড়ি খুঁজতেছে যে বেঁধে সামহাও না হবে। তো আমার চাচা আবার ফোন টোন রেখে উনি এদিকে ঘুমিয়ে গেছে। তো অনেকক্ষণ পরে ওনার হঠাৎ করে আমার চাচা হঠাৎ করে এরকম ঘুমটা ভাঙছে, ভেঙে পানি খাওয়ার জন্য উনি উঠে বেডরুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে গেছে। তো আগে থেকে জানিয়ে রাখি আমার ওই কাজের মেয়েটা আবার ওদের রান্নাঘরে শুতো। তো শোয়ার সময় সে দরজা লক করে রাখে, মানে দরজাটা আটকায় রাখতো আর কি। তো চাচা যখন ডাইনিং রুমের লাইটটা জ্বালায় এবং পানি খেতে যায় তখন দেখে যে কিচেনের দরজাটা একটু খোলা, যেটা নর্মালি থাকার কথা না। তো উনি একটু জানার জন্য কি অবস্থা, উনি একটু উকি দিয়ে দেখে যে কাজের মেয়েটা বিছানায় নাই। তো ওনার তখন মাথায় ক্লিক করেছে যে ওই যে ওখানে একটা বললো উপরে একটা মেয়ে আছে। দৌড় দিয়ে চাচিকে উঠালো, উঠে বললো যে দেখো তো মেয়েটা কোথায়, মেয়েটার কিচেনে নাই। তো চাচি গেল, যে চাচি দেখলো ওখানে নাই, বারান্দায় নাই, ওয়াশরুমে নাই। তখন চাচি এসে আমার তাড়াতাড়ি চাচুকে বললো যে ও তো বাসায় কোথাও নাই। তো পুরো বাসায় লাইট জ্বালালো, লাইট জ্বালিয়ে দেখে যে মেইন ডোরটা একটু খোলা, মানে অল্প একটু এক হাতের মতো, মানে বোঝা যাচ্ছে কেউ খুলে গেছে বা এরকম টাইপের কিছু একটা। আরেকটা ওয়ার্ড জিনিস যে মেয়েটা কিন্তু ওয়াজ ভেরি স্মল আর অনেক শর্ট ছিল, মানে তার উপরের সিটকিনিটা ধরার ছিল না। ওটা হাতে পাওয়ার কথা না, এই জন্য জিনিসটা আরো বেশি খুব অবাক। তো তখন চাচু বুঝলো যে কিছু হলো। তখন আবার আমার বাবা আবার ওই দিন কোন একটা কারণে মানে একজনকে ড্রপ অফ করতে এয়ারপোর্ট দিয়েছে। আচ্ছা। তো অবশ্যই আব্বু আগে আমার বাবাকে ফোন দিয়েছে যে দেখো এরকম অবস্থা, আমার মেয়ে মনে হয় উপরে কাজের মেয়েটা, আমি কি করতে পারি। তখন আমার আব্বু বলছে যে দেখ এটা এখন তো মানে কাজের মেয়ের কিছু হলে কিন্তু আজকাল আমাদের দেশে এটা বিগ ডিল, অনেক মানে প্রবলেম হবে। তো তুমি একটা কাজ করো, তুমি নিজেরা কিছু করো না, আগে পুলিশকে খবর দাও, পুলিশ আসুক, যেন কিছু হইলেও পুলিশের সামনে হোক, যেন আমরা না ফাঁসি। তো চাচু এরকম সবকিছু মানে সব বাদ দিয়ে উনি আগে পুলিশকে খবর দিল। তো এদিক দিয়ে উপরে তারপর উনি নিজেই গেল, যে দেখলো এরকম যে মেয়েটা এখনো ওখানে বসে আছে, রেলিং এর উপর বসে সামনের দিকে ঝুঁকে আসছে, আর ওর অনেক লম্বা চুল, এটা খোলা ছিল পিছনে, মানে পুরো সিনারিটা অনেক স্ক্যারি ছিল। তারপর পুলিশরা আসলো। তো যখন পুলিশদেরকে ফোন দিয়ে এটা বলা হয়েছে, তো পুলিশরা এত কোনো বিগ ডিল না, একটা কাজের মেয়ে কিছুটা হয়েছে, ওরা ওই যে মনে করেন একদম লোয়ার পোস্ট যাদেরকে হাওয়ালদার মনে হয় বলা হয়, ওদের পাঠিয়েছে যে গাড়ি দিয়ে। তো পুলিশরা এসে এরকম নিচ থেকে দেখলো, মানে মেয়েটা একদম যেখানে মনে করেন আমাদের মেইন গেটটা একদম নিচে গ্রিলিয়েতে, ওইটা ঠিক বরাবর উপরে। মানে কত তলার উপরে আছে আরেকবার একটু? আমাদের টপ ফ্লোরটা হচ্ছে 5th ফ্লোর, তো 6 তলা। তার মানে পড়লে বাজবে না? না, অবশ্যই না। তো হাওয়ালদার গুলো আসলো, এসে উপরে দেখলো যে দেখে যে এই অবস্থা। তখন ওরা নিজেরাই ভয় যে এখানে আমরা কি করতে পারি। তখন ওরা হাওয়ালদার গুলো মনে ওদের আরো উপরে যে পোস্ট, যেটাই আমি ঠিক নাম জানি না, মানে আরো বড় পোস্টের পুলিশকে ফোন দিয়ে বললো স্যার এটা কই পাঠাচ্ছেন, তো ভূত পেতনির অবস্থা, আমরা এখানে কি করব। তো ওনার ওই স্যারটা বললো যে মানে পুলিশটা বললো যে কি বলো, এটা কিভাবে সম্ভব, এখনকার দিনে কি ভূত টুত থাকে নাকি, দাঁড়াও আমি আসতেছি। তো উনি নিজে আসলো, এসে উনি দেখলো এটা কি অবস্থা, আসলে এখানে নাকি ধরলেও পড়ে যেতে পারে। তো দেওয়ার প্ল্যানিং যে ট্রেন কিছু নিয়ে আসি, কারণ ধরার সাহস কারো নাই। তারপর ট্রেন খবর কিচ্ছু করছে না, জাস্ট চুপচাপ বসে আছে, কিচ্ছু না, আর তাকিয়ে আছে না, চোখ বন্ধ। তো মানে ফেসটা তো সামনের দিকে ছিল, ওটা দেখা যাচ্ছে না, রাতের অন্ধকার। ও মাই গড। তো তারপর এরকম ট্রেন খবর দিচ্ছে। এর মধ্যে মানে পুলিশটা এসে বললো যে উনি একটু সাহসী ছিল, উনি বললো যে কিসে এত ওয়েট করা লাগবে, তাহলে উপরে যাই। হ্যাঁ, তো উপরে গেল, যে উনি এরকম সামনে গিয়েছে, যে ফার্স্ট টাইম ডাকছে, নামটা ঠিক মনে নেই, বাট উনি কখন নাম ধরে ডাকছে, তো সে তাকায়নি। তো কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছে না, তাও পুলিশটা সামহাও উনি সাহস করে সামনে এগিয়ে গেছেন, যে মেয়েটার ঘাড়ে পিছনে হাত রাখছে।
তো মেয়েটা এরকম যেই হাতটা রাখছে সাথে সে এরকম পিছনে টার্ন করে এরকম লোকটাকে এরকম ধরছে গলার মানে এখানে ধরছে এভাবে মানে শোল্ডারে কাঁধটা ধরছে, ধরেছে, হ্যাঁ। মানে গলার একটু পাশে হুম, ধরছে। হুম, তখনই বাকি সবাই মনে করেন ওনার পিছনে মনে করেন আমার চাচি ছিল, চাচা ছিল, আর ওর নিচে দাঁড়ানগুলো ছিল, আর ওই যে হাওয়ালদার দুটো ছিল। হুম, হুম। দৌড়ে এসে সবার একটু সাহস হলো, তখন এসে সবাই পুলিশটাকেও ধরলো, মেয়েটাকেও ধরে মেয়েটাকে সামহাও অনেক ভারী ছিল। মেয়েটার বয়স নর্মাল যেরকম থাকার কথা তার চেয়ে তো তার অনেক থেকে অনেক ভারী, কারণ মেয়েটার বয়স মনে করেন 11-12, বাট সে অনেক ভারী, মানে চারজন তাকে টেনে নামাচ্ছিল। আচ্ছা। তো নামায় যখন মাটিতে রাখছে, গ্রিল মানে রেলিং থেকে নামিয়ে ফ্লোরে রাখছে ছাদের, যখন রাখছে তখন সে আবার চুপ করে বসে আছে, তখন আবার সে নড়তেছে না। তো আমার মাও ছিল উপরে, তাড়াতাড়ি করে মানে সবাই কি করবে, তারপর ছাদে কোন জায়গায় একটা পানির কল আছে, ওই পানির কলটা খুলে একটু মাথায় পানি দিল, তারপরে আমার মা আবার লম্বা চুলগুলো বেঁধে দিল ফুটু দিয়ে। তারপরে পুলিশটা বলছে লোকে কয়েকটা লোক ধরে নিচে নিয়ে যায়, এখানে কিছু না করি। তো মেয়েটাকে ধরে নিচে নিয়ে গেছে। তো লিফটে সে সারাক্ষণ চুপ করেছিল, বাট যখন লিফটে উঠাচ্ছে তখন সে কত রকম মানে হাত মোড়ামুড়ি করছে, কয়েকটা গালি মারছে যে আমাকে ছাড়ো, নর্মাল ভয়েস, ওখানে আবার মানে কোনো অন্য ভয়েস ছিল না। আচ্ছা, ওকে। তারপরে উঠে ওকে ওদের বাসায় নিয়ে গেছে, বাসায় ঢুকে মনে করেন লিভিং রুমটাতে ড্রয়িং রুমের সামনে রাখছে, ওখানে আবার সেরকম চুপ করে বসে আছে থাকার পরে তখন আম্মুরা মনে করেন কথা বলছে যে কি হয়েছে, ওটার মানে কি। হঠাৎ করে না মেয়েটা এরকম তখন বসেছিল, তো আম্মু এরকম দেখি তো চোখটা এরকম একটু মানে বন্ধ ছিল, তো চোখটা এরকম আঙ্গুল দিয়ে খুললো, খুলে দেখে চোখের মণিটা একদম নিচে। তারপর আম্মু এরকম হাতটা এরকম আবার পানি এনে মুখে দিচ্ছিল। হঠাৎ করে তখন সে মানে চমকে উঠছে, মানে অ্যাজ ইফ কেউ ঘুম থেকে উঠছে, এরকম চমকে উঠছে, উঠে তাড়াতাড়ি উঠে বসার থেকে দাঁড়িয়ে এরকম ওনাটা ঠিক করে মাথায় কাপড় দিল, দিয়ে তারপর সবার দিয়ে একটু অবাক একটা লোক দিয়ে তাকালো, তাকে সে আস্তে করে কিচেনে চলে গেছে। মানে at that time she was not normal, মানে উনি এখনো পর্যন্ত ওকে কিন্তু লিফটে তখন একটু মচড়ামচড়ি করছে, হ্যাঁ, তারপর নর্মাল হয়ে গিয়েছিল, নর্মাল মানে চুপ মানে অ্যাজ ইফ সেন্সলেস, চোখ বন্ধ করা। আচ্ছা, তারপর যখন ড্রয়িং রুমে এসে রাখা হলো তখন সে চুপ করে বসে আছে, চোখ বন্ধ করে। তখন যে আমার মা চোখটা খুলে দেখলো যে মনিটা নিচে। তারপর যখন তাকে পানি দেওয়া হয় তার মুখে, তখন সে আর কি এরকম চমকে উঠে, এবং এর মাঝখানে সে কোনো কথাটা কিছু মানে ওরকম গালি মেরেছে, সেটা তো অন্য ব্যাপার, বাট এমনি নর্মাল কথা টথা কিছু বলে না। আচ্ছা, তারপরে ও যখন এরকম চমকে উঠলো তখন ও উঠে আবার নিজে অন্যটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে আস্তে করে চলে গেছে। তো এখানে অন্য কাপড় দিয়ে যে মাথাটা দিল, এটা কি সে নর্মালি দেয় না ওই সময় সব সময় দেয়? আচ্ছা, তখনই ওকে বোঝালো যে এখন ও নিজের মতো সেটাই। সে আবার রুমে চলে গেছে। তো এখানে আমার চাচুরা বলছে যে এখন তাহলে আমরা কি করতে পারি, এটা মানে পুলিশকে বলতে পারি। পুলিশ বললো যে আমার মনে হয় আপনাদের এই মেয়েটা যাই হোক, অবভিয়াসলি শি ইজ নট নর্মাল, আপনারা ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেশে পাঠিয়ে দেন, এখানে রেখেন না, কিছু হলে আপনাদের উপরে ঝামেলা হবে। তো আমার আম্মু জাস্ট এমনি দেখার জন্য যে মেয়েটা নিজের মুখ থেকে কিছু বলে নাকি, আম্মু পিছনে ওর পিছনে কিচেন পর্যন্ত গেল, যে ওকে এরকম জিজ্ঞেস করতেছে এই শোনো এরকম তোমাদের বাসায় তো পুলিশ কেন আসছে তুমি কি জানো, মানে ওকে জাস্ট ইনডিরেক্টলি জিজ্ঞেস করলে আসবে ওর কিছু মনে আছে দেখার জন্য। তো মেয়েটা বলছে না আমি তো জানি না, মাত্র ঘুম থেকে উঠছি। হ্যাঁ, তারপর নিজের পায়ের দিকে তাকে বলে আল্লাহ আমার পায়ে মাটি কেন, বলে সে আম্মুর সামনেই ওয়াশরুমে গেল, যে নিজের পাটা ধুয়ে আসলো, ধুয়ে আবার এসে তো বলতেছে মামি তাহলে আমি ঘুমাই, হ্যাঁ অনেক ঘুম আসছে। আম্মু বলছে হ্যাঁ ঘুমা। পরে আম্মু বললো যে আমি দাঁড়িয়ে আছি, 1 সেকেন্ডের মধ্যে শুয়ে পড়লো, ঘুমায় গেল, মানে অ্যাজ ইফ ঘুমিয়েই ছিল। তারপর আম্মু লাইক এরকম বের হয়ে গেল, তারপর সবাইকে এসে বললো যে ও তো এরকম বিহেভ করতেছে। তখন পুলিশটা বললো যে তাহলে হয়তো আসলে মনে নাই, আপনারা কিছু খবর টবর দিয়ে পাঠিয়ে দেন। তো পরের দিন এরকম ওর দেশে খবর দেওয়া হয়েছে, ওর বোন আসছে, বোন এসে স্বীকার করতেছে যে না এরকম কিছু হওয়ার তো কথা না। পরে চাচি আম্মু বলে যে ওর পিঠ দেখো, পরে দেখে যে ওর পিঠের মধ্যে এরকম হাতের দাগ, তখন তারা স্বীকার করে যে হ্যাঁ আসলে ওর মধ্যে ছিল, কিন্তু আমার মনে করেছিলাম ঢাকায় আসলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তার মানে আগে থেকেই মানে উনি পজেস ছিলেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে চাই মেয়েটার ব্যাপারে, এটা হচ্ছে মানে এটা কখনো আগে খেয়াল করেনি, মানে এটা হওয়ার পর আমরা সবাই সবকিছু মানে রিলেট করতে পেরেছি যে ওকে যখন কোনো কাজ দেওয়া হতো, মনে করেন আমাদের বাসাটা এরকম 2500-3000 স্কোয়ার ফিট, এই বাসাটা সে মনে করেন 10 মিনিটে তার মোছা হয়ে যেত। এত বাচ্চা মেয়ের কিন্তু এটা পারার কথা না। 3000 স্কোয়ার ফিটের একটা বাসা, এটা মানে অনেকটাই অনেক বড়। হ্যাঁ, অনেক বড় বাসা। প্লাস চাটা বানাতে বলা হলো, তাড়াতাড়ি বানায়, উল্টো এটা বকা খেত যে তাড়াতাড়ি কি বানায়, শিওর পচা হবে এরকম একটা। আর ওই দিন একটা কাহিনী হয়েছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে যেদিনের কাহিনী, ওই দিন সন্ধ্যাবেলা আমার চাচি আবার অনেক হাঁটাহাঁটি করে, মানে একটু ফিট থাকার চেষ্টা করে, তো উনি এরকম হেঁটে হেঁটে ধানমন্ডি 28 নম্বর পিছন দিয়ে একটা মানে
ওয়াকিং পাথওয়ে, এটা মানে মেইন রোডে 27 নম্বর মেইন রোডে উঠে। হ্যাঁ, তো ওখানে উনি যখন মানে ওই দিন নন্দনে যাবে, তো মেয়েটাকে বলছে চল আমার সাথে যাই, তোর তো কোনো কাজ নাই, তো আমার সাথে চল নন্দনে একটু শপিং করে আসি। তো মেয়েটাকে নিয়ে গেছে, তো যাওয়ার সময় চাচি একটা গাছ থেকে ফুল ছিঁড়ছে। আচ্ছা, তো মেয়েটা তখন বলছে, মামি রাত্রেবেলা গাছ থেকে ফুল ছিঁড়তে হয় না, খারাপ হয়। তারপর চাচি একটু ওয়ার্ড লুক দিয়ে বলছে ঠিক আছে ছিড়বো না। তো পরে ওরা শপিং টপিং করে যখন বাসায় আসে, তো ওরা খাবার টাবার দেয়। মানে মেয়েটা তো বাসায় একাই কাজ করে, তো ও খাবার টাবার দিয়ে কিচেনে যেয়ে বসছে। তো চাচা চাচিরা খাচ্ছে, ওরা শুনে কি মেয়েটা কথা বলতেছে, মানে কথাটা এভাবে বলতেছে অ্যাজ ইফ সে মানে কাউকে অ্যান্সার করতেছে, অ্যাজ ইফ কেউ কোয়েশ্চেন করতেছে, ওগুলো অ্যান্সার করতেছে, মানে অবভিয়াসলি কোয়েশ্চেন শোনা যাচ্ছে না, বাট ও অ্যান্সার করতেছে। তখন চাচি একটু ওয়ার্ড লাগে, দৌড় দিয়ে ওর কাছে যায়, যে বলে যে এই তুই কার সাথে কথা বলতেছিস? বলছে ও না মামি, আমি এমনি মনে করতেছি সারাদিন কি কি করছি। আচ্ছা, তো এই তো এটাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড আমরা একটু ছোট্ট একটা SMS কিছু পড়বো এবং তারপরে আরেকটা ঘটনা শুনবো। মিজান আমাদের SMS করেছেন সিলেট থেকে, আমাদেরকে SMS করেছেন হৃদয় খান ঢাকা থেকে, এছাড়া আমাদেরকে দুর্লভ SMS করেছেন বনানী থেকে, আমাদেরকে SMS করেছেন পিউল রহমান বাগেরহাট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সামাদ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন রিফাত, এবং আমাদেরকে SMS করেছে দেখছি SM সুজন, এছাড়াও রোহান আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি যে সাকিব SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও SMS করেছেন মঞ্জু, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাজহারুল, এছাড়াও অলিভ আমাদের SMS করেছেন, আরিফ আমাদের SMS করেছেন জিহাদ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার যদি আমাদের আচ্ছা আমি একটা ঘটনা পেয়েছি, এবং সেই ঘটনাটা কয়েকদিন আগেই আমাদের সাথে একজন শেয়ার করেছেন মনে হয়, বাট সেটা আমি ইমেলটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই সম্ভবত, বাট খুব উইয়ার্ড। আপনাদের কখনো এরকম হয়েছে যে আপনি আপনার ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে মনে হলো কেউ, ওই যে অনেকটা থাকে না যে মানে আমাদের বাংলাদেশের আমরা তামিমের কিছু শর্ট দেখি যে একটা ড্রপ খেয়েই বাউন্ডারি ক্রস করে যায়, ঠিক ওই রকম কেউ মনে হয় যে আপনার জাস্ট আপনি ঘরে শুয়ে আছেন, গোড়ালি দিয়ে জাস্ট একটা ধাক্কা দিয়ে কেউ ঘরটা পার হয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। উপরে না, কিন্তু ছাদের উপরে হলে বা আপনাদের অন্য কোনো ফ্লোরে হলে হয়তো আপনি অনেক কিছু ভাবতে পারতেন। আপনি যেখানে শুয়ে আছেন সেই রুমে, এবং সেই রুমে আপনার খুব পাশ দিয়েই, আপনার হয়তো বিছানার পাশ দিয়ে কেউ জাস্ট একটা গোড়ালিতে এরকম ধাক্কা দিয়ে চলে গেল, মনে হয় যে দৌড়ে চলে গেল, কিন্তু পুরো ঘরটা সে পার হলো এক লাফে। এরকম কোন ঘটনা ঘটেছে আপনাদের? ঘটলে আমাকে একটু জানান প্লিজ, SMS করে জানান, আর ফেসবুকে জানান, আমাকে জানান, এবং আমি আপনাদের অপেক্ষায় আছি আপনার সেই ঘটনাটা জানার। আমরা চলে যাব, আমাদের যেহেতু সময় খুব কম, আমরা চলে যাব আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ স্টোরি। ওকে, ফিফথ স্টোরিতে যাব, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের প্রথম যিনি আমাদেরকে ঘটনা শুনিয়েছেন, তার কাছে আমরা যাচ্ছি। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাব। আমার নাম ফারজানা। এখন যে স্টোরিটা বলবো ওটা আমার খালার সাথে ঘটা। তো খালার যখন ফার্স্ট বেবিটা হয়, তারপরে আই থিঙ্ক 6 মান্থস ছিল তখন বেবিটার। তো তখনের ঘটনাটা, তো খালু এমন ভাবে ওরা ঘুমাতো, তার খালু ভিতরে ওয়ালের পাশে, বাচ্চাটা মাঝখানে, অ্যান্ড বাইরের সাইডে খালা, বিকজ খালার ওয়াশরুমটা লাগতো তখন। সো এমন হয় দ্যাট একদিন খালা মানে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে, তো ওনার হঠাৎ ঘুম ভেঙে যায়, রুমে ডিম লাইট জ্বলছিল। সো তখন উনি দেখেন খালু বাইরে থেকে একটা ইভিল টাইপের একটা স্মাইল নিয়ে মানে মশারিটা উঠায় বাচ্চাটাকে ধরতে আসছে। তখন খালা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলে দ্যাট কি করছেন বলে উনি বাচ্চাটাকে হাত দেয়, বাচ্চাটার গায়ে মানে হাতটা রাখে। তো যখন হাতটা রাখে তখন দেখে ওই সাইডে খালু ঘুমিয়েই আছে। তো তখন উনি চিন্তা করছেন উনি দুজন মানুষকে দেখছেন। জি, হ্যাঁ, খালুকে উনি দুটা দেখছেন। তো উনি বললো যে আল্লাহ তো ঘুমিয়ে আছে, তাহলে এখানে এটাকে। তো আবার তাকায়, তখন দেখে উনি মশারিটা উঠায় বাচ্চাটাকে অলরেডি কাছে চলেছে, ধরে ফেলতেছে। তখন খালা মানে বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য খালা এরকম লোকটার হাতে একটা জোরে ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই জিনিসটাও এরকম খালার শোল্ডারে খুব জোরে একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর খালা পড়ে যায়, এন্ড ওটার পরে উনি আর জিনিসটাকে দেখে না, মানে ওই খালুর মতো দেখতে জিনিসটাকে আর দেখে না। সো আফটার দ্যাট
উনি আর কি মানে ঘুমায় পড়ে বিকজ আর পরের দিনে আমাদের বাসায় আসে। তারপর উনি এটা বলছিল আমাদেরকে এবং বলে দ্যাট এটা আমি যদি মনেও করি দ্যাট এটা ড্রিম ছিল, বাট আমারটা এখনো ব্যথাটা ফিল হয়, রাইট আমার রাইট পেইনটা এখনো ফিল হয় যে আমার কেউ জোরে একটা সেটা আমি ধাক্কা দিছে। কিভাবে মানে জি, ইয়ে করবো, হ্যাঁ সেটাই এবং সেই পেইনটা তিনি ফিল করছিলেন। হ্যাঁ ফিলটা ওনার ছিল। ওকে, এটা 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 যখন ঘটেছিল তখন রাত কটা বাজে বা এরকম কোনো কিছু? 3টা, 2:30, 3টা এই টাইপের। 2:30-3টার মতন। এবং ওই সময় উনি দেখলেন এবং তারপরে কি বাচ্চাটার কোনো ক্ষতি বা এরকম কোনো কিছু হয়েছিল বা? হ্যাঁ, বাচ্চাটার ক্ষতি হয়নি, কিন্তু বাচ্চাটার সাথে আমি আর আমার বোন একবার একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছিলাম। তখন ও মাত্র কথা বলা শিখেছিল, আমার ভাইয়া। তো তখন ও এত ছোট, আমার সেদিন আব্বু বাসায় ছিল না, খালা ছিল বাসায় ছোট। তো আমি আর ও বসে আছি, তো বাচ্চাটা আমার আর ওর মানে আব্বু আম্মুর আর ওর রুমটা এরকম দ্যাট এরকম মানে আমার রুমটা পাশেই আব্বু রুম। তো এরকম আমরা যদি রুমের মাঝখানে দাঁড়াই, তো এই রুম থেকে রুমের দরজাটা দেখা যায়। সো আমি আরো বসে আছি, হ্যাঁ, আর আমার বোনের রুমটা অন্ধকার। তো আমরা এরকম, ও খাচ্ছে আমি বসে আছি, তো এভাবে আমরা কথা বলতেছি, হঠাৎ বাচ্চাটা আসছে এখানে, মানে অন্ধকার রুমটা আর এই রুমটার মাঝখানে। তো দাঁড়ায় দাঁড়ায় আমরা বলছি আসো আসো বাবু আসো। তো হঠাৎ অন্ধকার রুমটার দিকে তাকায় বলে কি যে কি এই আসো না কেন, আসো কাছে আসো, খাই দুষ্টু, এরকম বলতেছে। তো আমরা দুজন ভয় পেয়ে যাই, বিকজ বাচ্চাটা এত ছোট, যোগ করার বয়স না, মানে মাত্র কথা বলা শিখছে এই টাইপের। নট দ্যাট ও এরকম ইনভিজিবল কাউকে নিয়ে খেলবে, মানে ওই বুদ্ধিটা ওর হওয়ার কথা। একদমই ছোট। বয়স কিরকম তখন? 1 বছর, মানে 1.5 বছর। ছেলে তো মাত্র কথা বলা start আচ্ছা, ওকে। সো ওইরকম ভাবে স্পষ্ট ভাবে এরকম মানে পুরো সেন্টেন্স বা এরকম মিনিংফুল কোনো কিছু বলার কথা কিন্তু নাই বয়সে। ও বলছিল দ্যাট আসো এখানে আসো, এই দুষ্টু। তারপর আমি আরো ভয় পেয়ে বলছি এই তোর সাথে কথা বলো। তারপরে ও বলতেছে যে কি আসে না, ও দুষ্টু, এটা বললো থেমে, আর কিচ্ছু বলে নাই। তারপর আমি আরো ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওকে খাবার প্লেটটা নিয়ে ও আর বাচ্চাটাকে কোলে নিয়ে আমরা দৌড় দিচ্ছি খালা কাছে, খালা এরকম। তো খালা আবার ফোনে কথা বলছি, উনি খুব একটা বেল দেয়নি ব্যাপারটাকে। এটার পরে আমি আর ও আর কি আমরা দুজন অনেক ভয় পাই, বিকজ আমাদের জন্য তো এটা কখনো হয়নি। তো এটাই ছিল। আর এটার পরে ওর একটা ছোট বোন হয়েছে, এবং খালু বলে যে ওদের দুজনের মধ্যে একটু প্রবলেম আছে এখনো। অনেকে বিশ্বাস করে না, কিন্তু ওরা একটু মানে এগুলো বিশ্বাস করে দেখে ওরা এরকম একবার হুজুরের কাছে নিয়ে গেছে, যারা এগুলো মনে করেন হেল্প করতে পারবে। ওদেরকে বলেছে যে আমার বাচ্চাদের অনেক সমস্যা হয়, প্লাস খুবই শুকনা, হ্যাঁ, আর প্রায় অসুস্থ হয়ে যায়, কিছু হলে ওদের সমস্যা হয়, তো কি করতে পারি, তো নাকি কোনো সমস্যা আছে নাকি দেখাতে। আর হুজুরটা বলেছে যে আসলে ওদের সাথে কিছু আছে, হুজুরটা বলেছে ওদেরকে হালকা অনেক তাবিজ দেওয়া, মানে ক্ষতি করে না, কিন্তু মানে অ্যাবনর্মাল জিনিস হতে থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো আমাদের লাইফের খুব ছোট ছোট ঘটনা এবং রেগুলার লাইফের কিছু কিছু মানে ঘটনা আমরা শুনলাম, বাট এই জিনিসগুলো যাদের লাইফে ঘটে এবং রেগুলার যারা এগুলো ফেস করেন তাদের লাইফটা আসলে হেল হয়ে যায়। এবং আপনারা যারা আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কেউ এরকম কোনো ধরনের উইয়ার্ড কোনো সিচুয়েশনে এই মুহূর্তে থাকেন বা এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে বুঝতে পারবে যে ঘটনাগুলো কত বেশি ভয়ঙ্কর হতে পারে। এনিওয়েজ, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরেই আমরা শুনবো, ফার্স্টে আমরা ব্ল্যাক ম্যাজিক দিয়ে শুরু করেছিলাম, ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা স্টোরি শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। যাওয়ার আগে আরেকবার জানিয়ে দিই, এই 31 তারিখ ভূতের দিন রেডিও ফুর্তি সেলিব্রেট করছে এবং গ্রামীণ ফোন আমাদের মানে গ্রামীণ ফোন প্রেজেন্টস স্পেশাল এপিসোড ভূত এফএম-এর, সেটা হচ্ছে 6 সিজন হোটেলেই হবে। এবং আমরা ফার্স্ট টাইম আপনারা দেখতে পাবেন যে, ফার্স্ট টাইম না, এটা হচ্ছে মানে হ্যালোইনে এরকম ধরনের একটা আপনারা দেখতে পাবেন যে আপনারা একই সাথে শো শুনবেন এবং 6 সিজনে এটা প্রথমবারের মতো হবে যে আপনারা শো শুনবেন, ডিনার করবেন এবং একই সাথে আমাদের ভূত আশ্রমের সবকিছু এনজয় করতে পারবেন। সো চলে আসুন আমাদের সাথে যদি পার্টিসিপেট করতে চান, ডেফিনেটলি ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড দেখা হবে 31 তারিখে। আমরা থাকবো রাত 12টা থেকে, রাইট? আমরা রাত 12টা থেকে 2টা পর্যন্ত। সো আমার মনে হয় যে অবশ্যই যারা আসতে চান, ইন্টারেস্টেড, তারা চলে আসবেন, যারা বিশেষ করে যারা ঢাকায় থাকেন এবং যারা আসতে চান ওই রাতটা একটু সেলিব্রেট করতে চান, চলে আসবেন। আর আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@radioFort.fm। আর আমাদের ফেসবুকে যে অ্যাড্রেসটা সেটা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। Stay tuned, Radio Furti, and don't stop the Furti.
Hood FM. The night comes alive with Gramming Phone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশা করি আপনি অন্যান্য দিনগুলোর মতো আজকেও ভালো আছেন। আমি মোহসেন বিল্লাহ, আমি বর্তমানে চায়নাতে পড়ালেখা করছি, আর আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমি এবং আমার রুমমেট দুজনই ভূতে ফেরার অনেক বড় ভক্ত, কিন্তু বাংলাদেশ আর চায়নার সময় পার্থক্য 2 ঘন্টা হওয়ার কারণে আমরা লাইভ ভূতে ফেরা শুনতে পারি না, কিন্তু আপনাদের প্রত্যেকটা এপিসোডে ডাউনলোডেড ভার্সন আমাদের কাছে আছে। আমি কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আপনি প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম লিসেনার্স। ঘটনাটি আমার সাথে ঘটে 2016 সালের এই বছরের জানুয়ারি শেষের দিকে। সে সময় চায়নাতে পুরো দমে শীত চলছে, আমাদের উইন্টার ভ্যাকেশনও চলছিল। আমি ওই দিন রাত্রে দ্রুত ঘুমিয়ে গিয়েছিলাম, আর আমার রুমমেটের চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকার কারণে তাকে রাত জেগে পড়তে হতো। তো আমার ঘুমের সাথে ডিস্টার্ব না হয় এজন্য সে ওই দিন রাতে তার অন্য ক্লাসমেটের রুমে চলে গিয়েছিল, যার চাইনিজ এক্সাম ছিল। তো সে যাওয়ার আগে লাইট অফ করে এবং দরজা বন্ধ করে দিয়ে যায়। আর একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যদিও মেডিকেলে পড়ালেখা করি, কিন্তু আমাদের ডরমেটরিটি এগ্রিকালচারাল ক্যাম্পাসে। এগ্রিকালচারাল ক্যাম্পাসে কাজ সাধারণত বেশি থাকে এবং এই ক্যাম্পাসগুলি অন্যান্য ক্যাম্পাসগুলোর চেয়ে অনেক ঠান্ডা হয়। আর মসজিদটা এগ্রিকালচারাল ক্যাম্পাস থেকে অনেক দূরে থাকার কারণে আমরা নামাজ পড়তে পারতাম না, জামাতে নামাজ পড়তে পারতাম না। তো আমি এবং আমার রুমমেট দুজন ডিসকাস করে আমাদের রুমটাকে ছোট্ট একটা মুসল্লা মানে মসজিদ বানিয়ে দেওয়া হয়, এখানে সবাই এসে নামাজ পড়তো। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। তো ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমি দ্রুত ঘুমিয়ে যাই এবং আমার রুমমেটও চলে যায় সবকিছু বন্ধ করে দিয়ে। শীতকাল হওয়ার কারণে আমরা সবসময় জানালা এবং দরজা বন্ধ করে রাখতাম যাতে কোনো প্রকার বাতাস না ঢোকে। আর ওই দিনও ঠিক সেই কাজটাই করা হয়েছে। তো ঘটনাটি যখন ঘটে তখন সময় রাত 3টা বা 3টা 5 এরকম হবে। কারণ শীতকালে সাধারণত ফজরের নামাজ এখানে অনেক আগে হয়, 3:15 থেকে শুরু, 3:15 বা 3:25 দিকে। তো আমি সবসময় 3টার দিকে উঠতাম ঘুম থেকে, যাতে আমরা মসজিদটা প্রিপেয়ার করতে পারি। কারণ আমাদের রুমে কোনো বিছানা ছিল না, আমরা ফ্লোরিং করে ঘুমাতাম। তো আমাদের বেডিংস গুলো ভাঁজ করে এক কোনায় রেখে দিতে হতো। তো ওই দিন নর্মালি আমি 3টার সময় ঘুম থেকে উঠি অ্যালার্মের জন্য এবং বিছানা গুছিয়ে এক কোনায় রেখে আমি অজু করতে চাই। অজু করতে যাওয়ার আগ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। আমি লাইট জ্বালিয়ে রুমটাকে পরিষ্কার করে বাথরুমে ঢুকি অজু করার জন্য। অজু যদিও রুমে তখন কেউ ছিল না, কিন্তু আমি স্বভাবতই আহ, দরজাটা লক করে দিই, বাথরুমের দরজাটা লক করে দিই। আমি অজু করে বের হই। অজু করে যখন মানে বাথরুম থেকে যখনই আমি আমার রুমে আমার ডান পাটা ফেলি, প্রথম স্টেপটা ফেলি, তখনই আমার নাকে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমরা সবাই কিন্তু আতর এবং পারফিউমের ঘ্রাণকে আলাদা করতে পারি। ফর এক্সাম্পল আতর এবং অ্যালকোহল যুক্ত কোনো পারফিউমের ঘ্রাণকে কিন্তু আমরা আলাদা করতে পারি। আমি ওই দিন রাত্রে যে ঘ্রাণটা পেয়েছিলাম সেই ঘ্রাণটা ছিল আতরের ঘ্রাণ, এবং এই ঘ্রাণটা ছিল একদমই নতুন আমার জন্য। কারণ আমাদের ডরমিটরিতে আমি 3 তলায় থাকি, 3 তলাতে বেশিরভাগ থাকে ইন্ডিয়ান, আর এরা সবাই অলমোস্ট সবাই পারফিউমটা ইউজ করে। তো এই ঘ্রাণগুলোর সাথে আমি পরিচিত ছিলাম, কিন্তু ওই দিন আমি যে ঘ্রাণটা পাই এই ঘ্রাণটা ছিল একদমই নতুন আমার জন্য। আর আমি আগেই বলেছি যে শীতকাল হওয়ার কারণে আমরা সবসময় দরজা বা জানালা বন্ধ করে রাখতাম, তো কোনো বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকতে পারতো না। সেই ঘ্রাণটা ছিল মানে আমি ঘুমের থেকে ওঠার পরেও কোনো ঘ্রাণ ছিল না, কিন্তু বাথরুমের থেকে উঁচু করে আসার মানে এতটুকু সময়ের মধ্যে এই ঘ্রাণটা আসলে পাওয়া যায়। তো আমি ব্যাপারটি নিয়ে কোনো ভয় পাইনি, কিন্তু হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই ঘ্রাণটা তো আমার কাছে পরিচিত লাগতেছে। এটা কোনো অন্য কেউ কখনো এই আতর বা এই ঘ্রাণটা ইউজ করেনি, ফ্রেগনেন্টটা ইউজ করেনি আগে। যখন আমার মাথায় একটা জিনিস হঠাৎ করে ঢুকে যায় আমার নিজের অজান্তেই, যে আমি ভাবতে থাকি হয়তো বা আমার রুমে অন্য কেউ আছে যাকে আমি দেখতে পারতেছি না। আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো আমি এই জিনিসটা পাওয়ার কারণে তখন আমি একটু ভয় পাই। কারণ তখনও কেউ আসেনি, কোনো মুসল্লি আসেনি আমাদের রুমে, এবং আমি হাঁটতে
হাঁটতে চাচ্ছিলাম না, কারণ আমি ভাবছিলাম, আমি অলরেডি ভেবে নিয়েছি যে আমার রুমে কেউ আছে, এই কারণে আমি হাঁটতেছি না, যে যদি আমি হাঁটি যদি ডিস্টার্ব হয় হয়তো বা কিছু হয়ে যেতে পারে। এই জন্য আমি আমার টেবিলের উপরে, আমার পড়ার টেবিলের উপরে বসে পড়ি। আমি হাঁটাহাঁটি করি না। তার প্রায় 2-3 মিনিট পরে আমাদের রুমে যে নামাজ পড়াতো যে ইমাম, কাশ্মীরের একটা ছেলে, সে আসে। আমি দরজা খুলে দেওয়ার সাথে সাথে সে বলে যে ওয়াও, অনেক সুন্দর ঘ্রাণ তো। তো আমি জাস্ট হেসে দিয়ে বলি যে চলো আমরা সুনত করি। আমি তার সাথে কোনো কিছু শেয়ার করিনি ওইদিন। এরপরে এটা নিয়ে আর কাউকে কোনো কিছু বলাও হয়নি। আজকে আমি সর্বপ্রথম এই জিনিসটা শেয়ার করতেছি। আর এটা খুব বেশি ভয়ঙ্কর না, কিন্তু আমি আসলে শেয়ার করতেছি কারণ আমার সাথে অন্যান্য মানুষের মতো কোনো ভয়ঙ্কর কোনো কিছু ঘটে নাই, আলহামদুলিল্লাহ। আমি এই জন্য অনেক খুশি, আশা করি ঘটবেও না। কিন্তু এই জিনিসটা আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছিল এবং আমি একটু ভয় পেয়ে গেছিলাম, এই জন্য আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। সালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। Then the night comes alive with crowning form. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তালাচির সাথে মিথিলা আমাদের উত্তরা থেকে লিখেছেন যে ফার্স্ট যে স্টোরিটা সেটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। লিটন আমাদেরকে লিখেছেন গুড এপিসোড। আমাদেরকে রবু SMS করেছেন এবং SMS-টা এখনই চলে গেল, সো আমি পড়তে পারলাম না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদেরকে আরো অনেকে SMS করছেন। আমি একটু জানিয়ে দিই যে আমাদের যে SMS করতে চান তাহলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই এই সানডেতে, অর্থাৎ এখন তো বলতে হবে কালকে, আগামীকাল আবারও ভূত এফএম রয়েছে এবং সানডেতে আমরা 11:59 সিক্সিজেন হোটেল থেকে লাইভ করব ভূত এফএম। তো আপনারা যদি পার্টিসিপেট করতে চান বা আপনাদের ঘটনা যদি আপনারা চান যে আমরা শেয়ার করি বা আমরা পড়ি, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আজকে এবং কালকের মধ্যে, অর্থাৎ রবিবার সকালের মধ্যে আমি যদি পেয়ে যাই তাহলে রাতে হয়তো পড়া যাবে। সেজন্য আপনাকে ঘটনা লিখে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। যারা দেশের বাইরে রয়েছেন চান যে আমি আপনার স্টোরি পড়ে শোনাই, তারা লিখে পাঠান। যারা চান যে আপনার স্টোরি আমরা প্লে করি তারা রেকর্ড করে পাঠান। আর যারা সরাসরি স্টুডিওতে আসতে চান তারাও ঘটনা ডেফিনেটলি পাঠান। আর আমাদের অ্যাড্রেসটাও একই, যেটা একটু আগে বললাম। আর আমাদের ফেসবুক পেজগুলো অবশ্যই ভিজিট করুন, এখানে আপনারা বিভিন্ন আপডেটস পাবেন অ্যাবাউট ওই এপিসোড, স্পেশাল এপিসোড এবং আমাদের যে ইভেন্টটা হচ্ছে সেটা নিয়ে। এবং আপনারা আমাদের পেজগুলোর আমি একটু বলে দিই যে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে যে আপনি চেক করতে পারেন। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির, আমি হাজারীবাগ থেকে আসছি। জি। তো আমি মিলে ঘটনা বলবো হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ঘটনা। তা আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মুন্সিগঞ্জ, ফয়সালের বাড়ি ওখানে। তো ওরা চলে যাচ্ছে ঈদের 2 দিন আগে। তোর মা দাওয়াত দিয়ে যায় যে আমাদের বাড়ি যেতে হবে। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা 6-7 ফ্রেন্ড মিলে যাবো, বাসে করে যাব। কিন্তু বিশেষ কারণে ওরা যেতে পারে না। তো আমার ফ্রেন্ড শাকিল, ওর বাইক আছে, তো ওরা কেউ না যাওয়ার কারণে আমি আর শাকিল যেতে হয়। তো সাধারণত আমাদের পরদিন সকালবেলা আমরা 10টার সময় ঘুম থেকে উঠে 12টার সময় রওনা দেই। তো আমাদের ফার্স্টে ফোন দিয়ে বলছিল যে আমাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে উপস্থিত থাকতে হবে, হ্যাঁ, কারণ গ্রামের রাস্তাঘাট খুব ঝামেলা হতে পারে, যে কোনো ঝামেলায়। তো আমরা 12টার সময় রওনা দিই। তো কিছু দূর যাওয়ার পরেই, যাত্রাবাড়ি পার হওয়ার পরে আমাদের ফোন আসে যে আমাদের নারায়ণগঞ্জ যেতে হবে। তো বিশেষ একটা কারণে আমাদের নারায়ণগঞ্জ যেতে হয়। তো ওখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় পাস হয়ে যায়। তো ওখান থেকে আমরা যখন ফেরত আসি তখন 6টার সময় ব্রেক করি। তো মেঘনা ব্রিজ পার হলাম। মেঘনা ব্রিজ পার হয়ে কিছু দূর যাওয়ার পরই ভবের চর বাজারের নাম হচ্ছে ভবের চর, হাটের ডান পাশে। তো ওই সিজনালি ঈদ সিজন ছিল বলে কিছু দোকানপাট বন্ধ ছিল, আবার কিছু দোকানপাট খোলাও ছিল। তো আমরা এক চাচা দোকানদার ছিল যে হচ্ছে চা বানাতো। তো ওনার কাছে গেলাম, ওনার জিজ্ঞেস করলাম যে চাচা, যে গ্রামে যাবো ফয়সাল,
ওর গ্রামের নাম হচ্ছে মাথাভাঙ্গা গ্রাম। মাথাভাঙ্গা গ্রাম। তো বললাম, চাচা এখান থেকে আপনাদের রাস্তাটা? যে হ্যাঁ, এইখান থেকে রাস্তা, সাবধানে যান। তো আমরা কিছু যাওয়ার পরই আমাদের বাইকটা হেলতে দুলতে থাকছিল, মানে উপরে হতে যাচ্ছিল। তো পিছন থেকে তাকে দেখলাম যে আমাদের বাইকের পিছনের চাকাটুকু লিক হয়ে গেছে। তো সামনে একটি ছোট একটা বাজার ছিল, তো ওখানে একটা ওয়ার্কশপ খোলা ছিল। সে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে, তো অনেক রিকোয়েস্টের ফলেই সে ঠিক করে দেয়। তো ওখানে আমাদের আধা ঘন্টা লেট হয়ে যায়। তো ওখানকার যে ঠিক করে দিচ্ছে দোকানদার ওয়ার্কশপের, তো উনি বললো যে ভাই সাবধানে যান, ডানে বামে তাকাবেন না। তো আমরা কিছু জিজ্ঞেস করতে যাব, তিনি কোনো উত্তর দিলেন না। তো সাধারণত আমরা একটা বাইক চালু করলাম, কিছু দূর যাওয়ার পর একটা লোহার ব্রিজ পার হলাম। লোহার ব্রিজ পার হওয়ার পরে আমাদের একটা ছোট একটা বাজার পরে, ওখান থেকে আমার বন্ধু শাকিল, ও মাথায় হেলমেট ছিল, ও খেয়াল করেছে বিষয়টা যে সামনে একজন বুড়ো লোক একটা বেঞ্চের মধ্যে বসেছিল, তার চোখগুলো ছিল সাদা। মোটরসাইকেল হেডের আলোতে দেখা যাচ্ছিল চোখগুলো সাদা হয়ে আছে। তো আমার বন্ধু শাকিল আবার ভূতে বিশ্বাসী নয়, সে এগুলো কোনো তোয়াক্কা করেনি। সে সাধারণত মোটরসাইকেলটা তার বুড়ো লোকটা দিয়ে সামনে গিয়ে রাখে। তো বুড়ো লোকটা বেস্ট এরকম ছিল, গ্রামের সাধারণ মানুষের মতোই, লুঙ্গি পরা, তারপর সেন্ডু গেঞ্জি পরা, গলায় গামছা বাঁধা, সে মাথা নিচু করে বসেছিল। তো আমরা গেলাম, তার সামনে গিয়ে থামালাম। তো শাকিল জিজ্ঞেস করলো, চাচা মাথাভাঙ্গা গ্রামের রাস্তাটা কি এদিক দিয়ে? তো তিনি 1 মিনিট পর মাথা উঁচু করে বললেন যে আপনারা কোথা থেকে আসছেন? তো আমরা বললাম যে চাচা আমরা ঢাকা থেকে আসছি, আমরা ফ্রেন্ডের বাড়িতে যাবো, মাথাভাঙ্গা গ্রামটা কি এদিক দিয়ে কিনা? তো তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে হ্যাঁ এদিক দিয়েই। এই কথা বলে তাই সে আর কোনো আমাদেরকে প্রশ্ন করার সুযোগ না দিয়েই সে উল্টা পথে হাঁটা শুরু করলো, অর্থাৎ আমরা যে রাস্তায় যাবো উল্টো দিকে হাঁটা শুরু করলো। তো আমার ফ্রেন্ড শাকিল ডাক দিতে গেল, বাট সে কোনো তোয়াক্কা করলো না, সে তার মতো হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ রাস্তাগুলো খুব ভাঙা ছিল, তো আমরা আস্তে আস্তে চালাচ্ছিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমাদের রাস্তা একটু ভালো হয়ে যায়। তো আমার ফ্রেন্ড শাকিল সে বাইক স্পিডে চালায়। হঠাৎ করেই রাস্তার মাঝখানে, রাস্তার সাইডেই কেউ এসে দাঁড়ায়, হাত দিয়ে ইশারা দেয় যে কেউ এসে দাঁড়ায়। সাদা কাপড় পরা, ওই সাদা কাপড় পরা বলতে ওই যে লুঙ্গি সেন্ডু গেঞ্জি, মাথায় গামছা, কিছু দাড়ি ছিল সাদা সাদা, উনি এসে দাঁড়ায়। তো এটা খেয়াল করে আমার বন্ধু শাকিল, কারণ তার মাথা হেলমেট ছিল, চোখ ঢাকা ছিল, কোনো সমস্যা ছিল, বাট সেই রাতে খুব বাতাস ছিল। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। তো হঠাৎ বাইক ব্রেক করার কারণে আমি থেমে যাই, মানে হঠাৎ থেমে যায় বাইকটা। তো আমি সামনে তাকায় দেখি যে দুজনের সামনে তাকায় দেখি যে সেই বুড়ো লোক দাঁড়িয়ে আছে। তো আমরা আবার দুজনের দিকে তাকানোর ফলে কিছুক্ষণ তাকিয়ে রইলাম অবাক দৃষ্টি, যে কি হলো এটা। আমরা যখন আবার সামনে তাকাবো, দেন দেখি বুড়ো লোকটা উধাও হয়ে গেল। বুড়ো লোকটার জায়গায় নেই। আমরা ডানে বামে তাকালাম, কোনো জায়গায় পেলাম না। তো হঠাৎ দেখি শাকিলের হাত পা কাঁপা শুরু করছে। শাকিল বলতেছে, বন্ধু তুই চালা বাইকটা, আমি চালাতে পারবো না। তাই বললাম, বন্ধু আমারও বুক কাঁপতেছে, আমিও চালাতে পারবো না, তুই চালা নিয়ে যা। তারপর আমি ফয়সালকে ফোন দিলাম, ফয়সালকে ফোন দিয়ে বললাম যে বন্ধু তুমি তোমার বাড়ির সামনে দাঁড়াও, আমরা আসতেছি। তো বাইকটা আবার স্টার্ট করলো, কিন্তু বাইকটা চালানোর সময় ঠিক আমাদের 5 মিনিট লেগে যায়, কিন্তু 5 মিনিট লাগার ফলেও শাকিল এমন ভাবে বাইকটা চালাচ্ছিল যে প্রায় ঘন্টাখানেক ধরে চালাচ্ছে, এত আস্তে আস্তে চালাচ্ছিল, মানে তার হাত কাঁপতেছে, পুরো বুঝতে বাইকটাও পেরেছি। কাঁপতেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি ঘটনা শেয়ার করবেন তিনি স্টুডিওতে আসতে পারেনি, তিনি ইমেইল করেছেন আমাদেরকে। আমি তার ইমেইলটাই তার মতো করে আমরা পড়ে শোনাবো। তো আমাদেরকে দেখতে পাচ্ছি যিনি লিখেছেন, তিনি লিখেছেন যে হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই এন্ড মাসুম ভাই, আশা করছি ভালোই আছেন। আমি ভূত এফএমের রেগুলার শ্রোতা। আমার সেমিস্টার ফাইনাল চলার কারণে আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, এবং আমি দুঃখিত যে প্রাইভেসির কারণে আমি আমার পুরো পরিচয় দিতে পারছি না। আমি বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির 3য় পর্বে অধ্যয়নরত। আজকে আমি আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার ঘটনাটি একটু বড়, আশা করি পুরো ঘটনাটি পড়ে শোনাবেন। আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো একটি ঘটনা নয়, আসলে অনেকগুলো ঘটনার সমষ্টি বলতে গেলে। আমি একদম ছোটবেলায় ঘটনা দিয়ে শুরু করি। তখন আমি পড়ি ক্লাস 1-এ। আমাদের বাসার সামনে একটি ছোট মাঠ ছিল, যেখানে আমরা বন্ধু বান্ধব মিলে ক্রিকেট খেলতাম। একদিন খেলার মাঝে আমি আউট হয়ে যাই, ফলে ব্যাটটা পরের ব্যাটসম্যানকে দিয়ে স্ট্যাম্পের পেছনের দেয়ালে হেলান দিয়ে পরের ম্যাচের জন্য ওয়েট করতে থাকি। প্রায় 3-4 মিনিট হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল যে কোনো নরম
পেটের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম পেছনের দেয়ালে মোষের কলোনির কারণে এরকম হতে পারে, এবং তাই তো এতটা পাত্তা দেয়নি প্রথমে। পরে মনে হওয়া শুরু হলো যে নরম জিনিসটা একটু উপর নিচ হচ্ছে, যেমনটা মানুষ নিঃশ্বাস নিলে হয়। এবার আমি একটু ভয়ে পেছনে ঘুরে আমার গায়ের নিচের কোনো পোকামাকড় পড়লো কিনা তাই দেখি। পেছনে ঘোরার সাথে সাথে আমি উল্টে মাটিতে পড়ে যাই। দেখি যে দেয়ালটা আমার থেকে মিনিমাম 4-5 হাত দূরে ছিল। যখন আমি অন্য কিছুর উপরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম সেই দেয়ালটা মনে করে, অর্থাৎ আমি যেটাতে হেলান দিয়েছিলাম সেটা, অর্থাৎ উনি যেটাতে হেলান দিয়েছিলেন সেটা তো কোনো দেয়ালই ছিলই না। দেয়ালটা বেশ 4-5 হাত দূরে ছিল। আমার কাছে বলতে গেলে তখন শুধু আমার সমবয়সী একজন বন্ধু দাঁড়িয়েছিল, যে কিনা তাও কমপক্ষে 8-10 হাত দূরে দাঁড়িয়ে আছে উইকেট কিপার হিসেবে। আমি অদৃশ্য কার বা কিছুর ওপর এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আজও জানি না। এর পরের ঘটনায় যাচ্ছি। এটা শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি ফেস করে। আমার বাবা পেশায় একজন ডক্টর। হয়তোবা ওনার কারণেই আমাদের মাঝে ভূত, জিন বা প্যারানর্মাল কোনো বিষয় নিয়ে বিশ্বাসের চাইতে বৈজ্ঞানিক যুক্তিটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি ঘটনায় আসি। আমরা তখন আগের বাসাটি ছেড়ে দিয়ে নতুন বাসায় উঠি। বাড়ির সামনে বড় একটি মাঠ ছিল, মাঠটি ঘেরা ছিল বাউন্ডারি ওয়াল দিয়ে, ফলে কেউ ঢুকতে পারত না। মাঠের আকৃতি ছিল একটা ফুটবল ফিল্ডের মতো। আমাদের বাড়ির সাথে কয়েকটা ছোট লিচু গাছ, তারপরে ওই মাঠ, তারপরে বাড়ির মেইন গেট। এই বাড়িটা নিয়ে আমি আর আমার ভাইয়া অনেক খুশি ছিলাম ঘটনা শুরু হবার আগ পর্যন্ত। মাঝে মাঝে বলে রাখা ভালো যে আমার বড় ভাইয়া আমার থেকে 3 বছরের বড়। প্রথম দিকের ঘটনাগুলো এত আহামরি ছিল না। আমি মাঝে মাঝে দেখতাম বাড়ির ভেতরে এক সাইড থেকে আরেক সাইডে সাদা স্বচ্ছ পর্দার মতো কিছু দ্রুত চলে যেত। আর দেখতাম যে বাড়ির সামনে লিচু গাছের নিয়ে সাদা কিছু দাঁড়িয়ে আছে, লিচু গাছের নিচে সাদা কিছু দাঁড়িয়ে আছে, তাকাতেই খুব দ্রুত চলে যেত। একটা ঘটনা দিনের মাঝে এতবার ঘটতো যে কিছু মনেও হতো না, যে এগুলো দেখলে মানে খুব বেশি নর্মাল মনে হতো সবকিছু। একদিন আব্বুকে ভাইয়া বলে যে ভাইয়াও নাকি সাদা অবয়ের মতো কিছু দেখে, ওটার দিকে তাকালেই খুব দ্রুত সরে যায়। আমি জানতাম না কিছু, কিন্তু ভাইয়া এগুলো দেখে এইটা সম্পর্কে। আমি জানাই আব্বুকে যে আমার সাথে ব্যাপারটা ঘটে। আব্বু ব্যাপারটা কানে নেন না, বলেন এইসব কিছু না। যেহেতু ভয় লাগতো না এটা নিয়ে, তাই মাথা ঘামানোর প্রশ্নই ওঠেনি আমাদের কারো। এরপর 6 মাস পরের কথা। রাতের খাবার খেয়ে আমরা উঠেছি মাত্র, আমি শুনলাম যে গেটের বাইরে থেকে দাদুর গলায় কেউ ভাইয়ার নাম ধরে ডাকছে। আমি ভাবছিলাম যে হয়তো ভুল শুনছি, কিন্তু ওই দিক থেকে ভাইয়া বলে উঠলো, আচ্ছা আমার নাম ধরে দাদু ডাকছে না? আমি তখন বললাম, আমিও শুনছি ডাকটা, একবার না কয়েকবার শুনছি। আবার আমরা যদি শুনে থাকি তাহলে অবশ্যই আম্মুরও শোনার কথা। আব্বুকে বললাম আমার কথাটা, মেইন গেট থেকে কেউ এসেছে নাকি এটা চেক করার জন্য। বলার সাথে সাথে আব্বু বলে দরকার নেই বাইরে যাবার। যথারীতি বিষয়টা ইগনোর করা হয়ে গেল। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো, এই ঘটনার বছরখানেক আগে আমার দাদু মারা গিয়েছিলেন। এসবের কি কারণ আমি জানি না, কিন্তু বাড়ি ছাড়ার কিছুদিন আগে আমরা জানতে পারি যে বাড়ির সামনের মাঠের কর্নারে নাকি অনেকগুলি অস্থি পাওয়া যায় এবং এবং এখানে যেটা ব্যাপারটা ঘটেছিল অনেক আগেই বলতে হবে, যে অনেক লাশগুলো যুদ্ধেরও আগের বলে মনে করা হয়। কারণ যুদ্ধের সময় জায়গা ছিল পুরো জঙ্গল, আর যুদ্ধের সাথে সম্পর্কিত হলে আশেপাশের কিছু জায়গার কথা ছিল বা বধ্যভূমি হিসেবে পরিচিতি লাভ করার কথা ছিল। এই লাশের সাথে কি সম্পর্ক ঘটনার তা জানি না, কিন্তু সবাই লাশের কথা উল্লেখ করে বলে আমিও করলাম। যেমনটি আমি বলেছি যে আমার কোনো ঘটনা একটি ঘটনা না, এখানে অনেকগুলো ঘটনার মতন। তাই পরের ঘটনায় যাচ্ছি। আমার বাসা ছেড়ে নতুন বাসায় উঠি। এটা বলতে গেলে একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্লোরে 2টা করে ইউনিট। আমাদের পাশের ইউনিটে একটা ফ্যামিলি থাকতো। তো যাই হোক, আমরা নতুন বাসায় ওঠার পর ভালোই যাচ্ছিল দিনগুলো। আমাদের ফ্ল্যাট ছিল টপ ফ্লোরে।
ভেতরে বেশি আলো আসার জন্য বাসার ছাদের মাঝে একটা বড় গ্রিল দিয়ে ঘেরা ছিল, লাইট পাসিং পিভিসি শিট দিয়ে তৈরি করা একটা ফাঁকা জায়গা ছিল। আমরা দুই ফ্ল্যাট মিলেই শেয়ার করতাম ওই ভেন্টিলেটরটা। একদিন রাতে 2টার দিকে আমাদের ঘুম ভেঙে যায়। কে যেন ওই ভেন্টিলেটরে খুব জোরে কিছু দিয়ে বাড়ি দিচ্ছে। দুই ফ্ল্যাটের সবার ঘুম ভেঙে যায়। সবাই মিলে ভেন্টিলেটরের কাছে আসার পরেও শব্দটি চলতেই থাকে। আমরা নিচ থেকে চিৎকার করি যে কে কে শব্দ করছে, কোনো জবাবই আসে না। একসময় খুব বিরক্ত হয়ে ছাদের চাবি নিয়ে যাওয়া হয় এবং বলে রাখা ভালো যে ছাদে গেট বন্ধ ছিল আর চাবি শুধু আমাদের দুই ফ্যামিলির কাছেই থাকতো। আমরা শব্দ শুনতে শুনতেই ছাদে যাই। গেট খোলার সাথে সাথে শব্দ বন্ধ হয়ে যায় আর ছাদে গিয়েও দেখি কেউ নেই। চারিদিকে দেখা হলো, কেউ নেই। এত দ্রুত কিভাবে পালাবে জানা নেই, কারণ ছাদের গেট খুললেই চোখের সামনে ভেন্টিলেটর আর ছাদটাও বিশাল। ধরলাম যে কেউ দৌড়িয়ে পালিয়ে গেল, কিন্তু গেলটা কই? চোরের তো উঠতে পারার কথা না, আবার ফ্ল্যাশের মতো স্পিড থাকার কথা না। আর প্রথম কথা হলো যে চোর তো নিঃশব্দে কারো বাড়িতে ঢোকার কথা না। বাড়ির বাইরে ঘুম থেকে তুলে চুরি করার মাঝে কোনো যৌক্তিকতাও নেই। আর এই ঘটনাটি কয়েকবার ঘটে। পরের বার একই রকম শব্দ হলে সবাই ভেন্টিলেটরের নিচে এসে দাঁড়াতো। কেউ দেখতো যে ছাদে, কিন্তু কেউ ছাদে যাওয়ার আর সাহস করেনি। এই বাড়িতে কয়েকবার যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে রান্নাঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যেত এক থেকে। একদিন আম্মুর সাথে রান্নাঘরে কি যেন একটা নিয়ে কথা বলছিলাম, হঠাৎ পেছনে রাখা পাতিল দেয়ালের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে বেশ উঁচু থেকে মাটিতে পড়ে যায়। আমি বিষয়টা আসলেই হতচকিত হয়ে যাই এবং আম্মু বলল যে এটা কিছু না, অনেক বাড়ি নাকি এভাবে মাটিতে পড়ে গেছে। আমি বিষয়টি আসলেই হতচকিত হয়ে যাই। আম্মু বলল যে এটা কিছুই না, অনেক বাড়ি নাকি এরকম হয়েছে। এবং ওই বাড়ির আরেকটা ঘটনা বলি। আমি আমার ভাইয়া ছোটবেলা থেকেই একসাথে ঘুমাতাম এক বেডে, কিন্তু ভাইয়ার এইচএসসি এক্সামের আগে আমি রুম চেঞ্জ করি, আমি গেস্ট রুমে চুজ করি। আমার মা অনেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাকে শুধু একবার বললেন যে গেস্ট রুমে ঘুমাতে পারবো নাকি একা একা। আমি ভাবলাম যে নিজের রুমে টিভি আছে, তার উপরে আম্মু অনেক রাত পর্যন্ত জেগে থাকে ভাইয়ার পরীক্ষার জন্য, ভাইয়াও 3টা-4টার আগে ঘুমোতে যায় না, এটাতে কারো কিভাবে সমস্যা হতে পারে। মজাতেই রাজি হয়ে গেলাম গেস্ট রুমে। হঠাৎ এক রাতে ঘুম ভেঙে যায় আমার। কে যেন বিছানায় খুব জোর জোর ঝাঁকি দিচ্ছে। আমি ভূমিকম্প মনে করে দৌড়িয়ে ভাইয়ার রুমে যাই, দেখি ভাইয়া স্বাভাবিকভাবে পড়ছে এবং আমি বলি যে কোনো ভূমিকম্প হয়েছে নাকি? ভাইয়া বলল যে না, ভূমিকম্প তো হলে টের পেতাম, কিন্তু খাট যেভাবে কাঁপছিল এভাবে ভূমিকম্প হলে হয়তো বাড়িটাই ধুলোয় মিশে যেত। কিন্তু এটাই শেষ ছিল না, এরপরে আরো 15-20 বার একই ঘটনা ঘটেছে এবং পরবর্তী 1 বছরেই ঘটেছে ওই রুমে। ঘুম ভেঙে যেত, একটু ভয় লাগতো ঠিকই, কিন্তু টিভিটা অন করে আমরা সেটা থেকে রেহাই পেতাম আর কি। টিভিটা অন করে আছে এবং আমরা ঘুমিয়ে যেতাম। অন্য একদিন রাতে আমার ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দটা এত জোরে ছিল যে আমি প্রায় মশারি ছিঁড়ে বেরিয়ে এসেছিলাম রুম থেকে। শব্দটা এত জোরে হয়েছিল যে কানের পর্দায় তালা লেগে গিয়েছিল আমার। শুধু একটা ভোঁ ভোঁ চিঁচি শব্দ শুনছিলাম আমি, এবং আমি ভেবেছিলাম যে রাস্তায় হয়তো কেউ বোমা ফাটিয়েছে, কিন্তু যথারীতি অন্য রুমে গিয়ে দেখি সবাই ঘুমিয়ে মগ্ন এবং কোনো ধরনের কোনো শব্দের ব্যাপার তারা শোনেনি। পরে আরেকটা ঘটনায় যাই। তখন সকালবেলা 10টা বাজে এবং রোজার ভিতরে একদিন ভাইয়া পাশের রুমে পড়ছিল, আমি টিভি দেখছিলাম। আম্মু বুয়াকে নিয়ে ডাইনিং রুম পরিষ্কার করছিল, আমি ডিসকভারিতে একটা শো দেখছিলাম এবং সোফায় বসছিলাম। হঠাৎ শুনলাম খুব জোরে কেউ কোন একটা সোফাকে রুমের মেঝেতে ঘষা দিতে দিতে দেয়ালের দিকে ছুড়ে দিল। আমার সামনেই সব আওয়াজ ছিল, আমি কোনো সোফা নড়তেও দেখি নাই। ঘষা খেয়ে দেয়ালে ধাক্কা লাগাতো দূরের কথা এবং দূরের ব্যাপার। এবং ইনস্ট্যান্টলি খুব রুম থেকে দৌড়িয়ে বের হয়ে ভাইয়া রুমে ঢুকলাম আমি, এবং ভেবেছিলাম যে রুমে কোনো কোনো ধরনের কোনো সাপ ঢুকেছে, কারণ আমি সাপের উপর একটা শো দেখছিলাম। আসলে ভূতের কনসেপ্টটা কখনো মাথাতেই আসেনি, আর এই জন্যই আমার কাছে মনে হচ্ছিল যে, এবং আমি রুমে ঢুকে কিছু বলার আগেই ভাইয়া বলল যে সোফায় এত জোরে শব্দ কিসের। আমি সোফা রুমেই ছিল এবং আমি এই জন্য ভেবেছিলাম যে
মানে পুরো ঘটনা ভাইয়া রুম থেকে আম্মুকে জিজ্ঞেস করলো কোনো শব্দ পেয়েছে কিনা। আম্মু হ্যাঁ অনেক জোরে শব্দ পেয়েছে এরকম একটা কিছু বললো এবং আম্মু যথারীতি এটাকেও কাটিয়ে দিল। তো এরকম অনেকগুলো ঘটনা তিনি শেয়ার করেছেন এবং অনেকগুলো ঘটনা তার সাথে ঘটেছে এবং তিনি লাস্টে বলেছেন যে আমার কোনো ধারণা নেই যে আমি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণ কি। এর অবশ্যই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং আমি সেটা নিশ্চিত না এই টেকনোলজি এখনো উন্নত হয়নি যে সবকিছুর ব্যাখ্যা আমি পাবো। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আমি শুনলাম এবং আপনি আপনার নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, সুতরাং আমি আপনার নাম উল্লেখ করলাম না। আমরা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে ফিরে এসে আবারও ঘটনায় ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তাল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা এবং সেই সাথে আপনারাও টেক্সট করছেন আমাদেরকে এবং সেই টেক্সটগুলো আমরা পড়তেও চাই একে একে। এবং আমাদের সাথে ফেসবুকে আপনারা অনেকে আছেন দেখতে পাচ্ছি। তো যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে একটা ঘটনা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এই 31 আমরা উদযাপন করছি ভূতের দিন। আমরা বলেছিলাম যে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই স্পেশাল দিন থেকে কিভাবে সেলিব্রেট করা যায়। আপনারা অনেক ধরনের বুদ্ধি দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা সবকিছু মিলিয়ে একটা কিছু প্ল্যান করছি, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। আমরা কিছু SMS দেখতে পাচ্ছি। ফরহাদ আমাদেরকে SMS করেছেন তার লাইফে একটা ডিফিকাল্ট দিন, এবং আমাদেরকে মীর অপু বলেছেন SMS করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন এবি ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন মাহাদিয়া ফ্রম ইন্দিরা রোড। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি বিথি এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। মাসুম এবং মিম ফ্রম কুড়িগ্রাম আমাদের SMS করেছেন, কুড়িগ্রাম চিলমারি থেকে। খুব ভালো হচ্ছে রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক দূর থেকে শুনছেন। শাহাবুদ্দিন আমাদের SMS করেছেন আমাকে রাতুল। অপূর্ব আমাদের সাথে আছেন, লামিসা আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন আনবিলিভেবল। হ্যাঁ অনেক কিছু আনবিলিভেবল। আমাদেরকে দেখতে পাচ্ছি রাজশাহী থেকে শুভ SMS করেছেন। রাজু এবং ইকবাল বরিশাল থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সাবাহ। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন স্যাম মিরপুর থেকে। এছাড়া আমাদের শার্লি আমাদের সাথে আছেন, তিনি এবং তার হাজবেন্ড একসাথে শুনছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, আপনি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@fuርቲ.fm which is BHWTFM@radioFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন। আমি আরো একবার মনে করে দিই যে এই 31 তারিখে যেহেতু আমাদের স্পেশাল একটা এপিসোড আমরা করছি, অর্থাৎ এই সানডেতে 30 তারিখ থেকে 31 তারিখ মানে যাবে, অর্থাৎ 30 তারিখ রাত 11:59 আমরা শুরু করব, 31 তারিখে গিয়ে পড়বে এবং সেদিন হ্যালোইন। আমরা এই শো এর মধ্যেই আমরা সেই ভূতের দিনটা উদযাপন করা শুরু করবো। সুতরাং আপনাদের ঘটনা চাই, প্রচুর ঘটনা আপনারা পাঠান এবং অবশ্যই ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটার মতো মনে রাখতে হবে, আমরা বলে দিয়েছি। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/bhutfm.russell, সেখানে গেলে আপনারা ইমেল অ্যাড্রেসের দেখবেন যে সেন্ড ইমেইল বলে একটা বাটনই রয়েছে, সেটা ক্লিক করলে আপনি প্রেস করলে আপনি পেয়ে যাবেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে আছে দেখতে পাচ্ছি, আমাদের সাথে ফেসবুকে আপনি থাকতে পারেন www.facebook.com/radio.ফুর্তি এই পেজে গিয়েও, এবং আপনি দেখতে পারেন যে কারা আমাদের সাথে পার্টিসিপেট করছেন। আমি দেখতে পাচ্ছি এখনো অনেকে আছেন আমাদের ফেসবুকে। রায়হান আমাদের সাথে আছেন, আরমান আলী আশিক আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হুজাইফা। এছাড়া রোহান আমাদের সাথে আছেন, রোহান আহমেদ মিল্টন। এছাড়া আমাদের সাথে নাজমুল হুদা আমাদের সাথে রয়েছেন, রউফ ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে সাইল ইস্তেখার। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ এবি। তারপর আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তিয়ানা রোজ রহমান। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, রায়হান মনির, MD শাহিদ, রিয়াজ মির্জা সাকিম।
অদৃশ্য সীমানা সহ আরো অনেকে। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আমরা তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ধন্যবাদ। আমার নাম এস আহমেদ বিতান। জি। আমি রাজবাড়ী জেলার পাংশা থানা শাওরাইল আমার বাড়ি। তা আমি যে কাহিনীটা বলবো সেটা একেবারে আমার জীবনের সত্যিকারের কাহিনী, এবং যাদের বয়স 50-এর উপরে আছে তারা সবাই এই কাহিনীর ব্যাপারটা জানে, আর 50-এর নিচে যারা আছেন তারা হয়তো কেউ ট্রাস্ট করবেন না, কেউ করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেটা আজকে আমি বলবো সেটা একটা সত্যিকার মহামারীর কাহিনী। আচ্ছা, আমি তার আগে একটু বলে দিই সবাইকে, সেটা হচ্ছে যে আমরা জানি যে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, এবং তারপরেও এক সময় এই ধরনের বিশ্বাসগুলো ছিল, এবং যাদের এই বিশ্বাস রয়েছে তাদের কাছ থেকে আপনি এই বিশ্বাস কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না। সুতরাং আপনি বিশ্বাস আর অবিশ্বাস যাই করেন না কেন, ঘটনাটা শুনবেন এটা আশা করব। তো আমরা চলে যাই ঘটনায়। তখন ওই 65 সাল হবে, 1965 সাল হবে। আমি 5-6 বছর বয়স তখন আমার, একেবারে ছোট, কিন্তু কাহিনীগুলো এখনো আমার চোখের সামনে ভাসে। সারা দেশ জুড়ে ভীষণ মহামারী, পুরা জনপদ একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কবর দেওয়ার পর্যন্ত জায়গা থাকছে না, এমন অবস্থা। মানুষ মরছে কলেরা আর গুটি বসন্ত একসাথে। বলে রাখা প্রয়োজন যে কলেরা কি গুটি বসন্তর ভ্যাকসিন তখনও হয়নি আবিষ্কার। তা আমাদের গ্রামে থেকে হঠাৎ শুরু হলো মহামারী। আমাদের গ্রামে আরম্ভ হইলো, পুরা ইউনিয়ন, পুরা থানা পর্যায়ে চলে গেল, ডিস্ট্রিক্ট পর্যায়ে পুরা মহামারী ছড়ায় পড়ছে। গুটি বসন্ত আর কলেরা। আচ্ছা। এমন অবস্থায় ওই সবার মুখে শুধু ভয় আর ভয়, আর ওই আলোচনা। একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উলা বিবি। জি। ঘটনাটা হচ্ছে, ব্যাপারটা হলো উলা বিবি নিয়ে। তো উলা বিবি এক এক অঞ্চলে এক এক রকম, কেউ বলে উলা বিবি, কেউ বলে পাঁচই পাওয়া, আঞ্চলিক ভাষায় বলে, জুজু বুড়ি বলে কেউ, এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে মহামারীরই একটা রূপ, ভয়ঙ্কর একটা রূপই হচ্ছে ওটা। আমার যা আইডিয়া এখন আমি বুঝতে পারি। তখন ওই মানুষ আলোচনা যে উলা বিবিটা, একজন বলে উলা বিবি দেখতে অনেক লম্বা, হাতে ঘোমটা দিয়ে, হাতে লাঠি আছে, সাদা পোশাক, সাদা শাড়ি পরা, ঘোমটা দিয়ে আসে আস্তে আস্তে হাতে লাঠি নিয়ে। আবার অনেকে বলে উলা বিবি দেখতে খাটো এবং কালো, ঘোমটা দিয়ে, হাতে লাঠি আছে, কেউ তার মুখটা অবয়ব দেখে নাই। আবার এমনও আছে যে অনেক মুরব্বী, তখন যারা বয়স্ক ছিলেন তারা বলছে মেঘের ভিতরও নাকি উলা বিবির স্পষ্ট দেখা গেছে, অনেকেই দেখছে মেঘের ভিতর পুরা একটা উলা বিবি, ওই রকম ঘুমটা দিয়ে, হাতে লাঠি। এইটা নিয়ে সারা গ্রাম জুড়ে মানুষের গবেষণা এবং আলোচনা এক জায়গায় হয়, দিনের বেলা হয়ে এটা নিয়ে আলোচনা। কিন্তু সন্ধ্যার পরে গ্রাম একেবারে নিস্তব্ধ, যে যার বাসায় চলে যায়, ঘরে দরজা দিয়ে কোরআন তেলাওয়াত করে। এই হলো ব্যাপার। সবার মধ্যে একটা আতঙ্ক, ভীষণ চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে সবার চোখে মুখে। এমত অবস্থায় রাত্রি হওয়া মাত্রই শোনা যায় আজানের শব্দ, দূরের থেকে ভাসে আসতেছে, আলামান ইয়া আল্লাহ ইয়া দাফেউল বালা, এরকম আজান। পাগল একটা লাঠি হাতে এ পাড়া তো পাড়া ঘুরে বেড়াচ্ছে, হাঁক ছাড়িয়ে বেড়াচ্ছে, হক মওলা আল্লাহু আকবার করে এরকম চেঁচায় বেড়াচ্ছে আমাদের গ্রামের একটা পাগল। আমাদের বাড়িতে প্রতি বাড়িতে 2 জন 3 জন 4 জন আক্রান্ত। আমাদের বাড়িতেও তখন আমি, আমার মেজো ভাই আর আমার আব্বা, 3 জন আক্রান্ত। আমাদের শরীর পচে দুর্গন্ধ হয়ে গেছে, এমন অবস্থা বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তা আমার দাদাজান ছিলেন, আমাদের অবস্থা তখন ছিল, বেশ ভালো ছিল পারিবারিক অবস্থা। তা চিকিৎসাও চলতো খুব ভালো রকম।
সেই হিসাবে আমাদের মোটামুটি আমরা একটু ইয়েতে ছিলাম, কিন্তু যারা একেবারে গরিব ছিল তারা আর হইলে আর তাদের বাঁচার অবস্থা নেই ছিল না। কেউ কানা হয়ে যেত, কেউ মানে মুখে দাগ গর্ত বিভিন্ন এখনো আছে আমাদের ওই জায়গা, সব ওই যাদের হয়েছিল এখনো তাদের বান্না আছে। একজনের নাম সে ভিক্ষা করে বেড়ায়, 2 চোখ কানা। জজ মিয়া আছে ওই রকম কানা। এরকম সব ডিফেক্টিভ হয়ে যায়। তো দাদাজানের অশেষ ইয়েতে দাদাজান ছিলেন একজন আলেম, বড় মাপের আলেম। উনি ইয়ে করাচ্ছেন, ওই নামাজ পড়াইতেন, ইমামতি করতেন মসজিদের। হঠাৎ একদিন এর ভিতরে একদিন শোনা গেল যে দৌড়ায় আসলো দাদাজান মাগরিবের নামাজের ইমামতি করে মুসল্লিদের নিয়ে বেরোইছেন মসজিদেতে। বেরোনো মাত্র সেই পাগলটা হাঁক ছাড়তে ছাড়তে দৌড়ায় আসলো যে আপনারা সবাই সবার বাড়ি চলে যান, উলা বিবি ঢুকে গেছে গ্রামে আমাদের। দাদাজান জিজ্ঞেস করলেন তুমি কিভাবে বুঝলে? সে বললো যে আমি দেখলাম যে নদীর চর দিয়ে বালুর ভিতর দিয়ে লম্বা বিরাট লম্বা শাড়ি পরা ঘোমটা দিয়ে হাতে একটা লাঠি আস্তে আস্তে হাঁটে আসতেছে, উঠে আসতেছে নদীর চর দিয়ে। আমাদের বাড়ির পশ্চিম পাশে নদী ছিল ওটা দিয়ে। তখন দাদাজান বললেন যে আপনি আর মুসল্লিদের বললেন আপনারা সবাই বাড়ি চলে যান, যার যার ঘরে যায় দরজা দিয়ে জোরে কুরআন শরীফ তেলাওয়াত করেন। আর আমিও বাড়ি গেলাম আমার বাড়িতে। তাই বলে দাদাজান চলে আসলেন। আসার পরে আমাদের যে রুম ছিল ওই রুমে আমরা যেখানে থাকতাম সেখানে আব্বা, আমি আর ভাই আক্রান্ত আমাদের ওই পাশে বসে মেজো চাচা, সেজো চাচা, সবাই ফুপু আম্মা সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতেন বসে, আর সেবা শুশ্রূষা করতেন। দাদাজান আসে তাড়াতাড়ি আসে বললেন যে তোমরা সব বেরোয় যাও, বেরোয় ঘরের 4 জন 4 কোনায় যাও, 4 কর্নারে যায় জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করো। হ্যাঁ, খুব জোরে জোরে, যে যত জোরে পারো। হ্যাঁ, এমন তো অবস্থা করতে করতেই আর দাদাজান লাঠি নিয়ে যায়, বাইরে দাঁড়াইলেন একটা। মানে আমি তো তখন ছোট, আমি তো আর এগুলো পরে সব ঘটনায় শুনছি আর কি, আমি তো আর দেখতে পারি নাই, আমি তো অসুস্থ তখন। একটু পরে আওয়াজ আসলো পাশের বাড়ির থেকে, বিরাট জোরে কান্নার আওয়াজ। তারপরে খবর আসলো যে গহর মিয়া আর ওর ছেলে ছিল জজ মিয়া, এই 2 জন গহর মিয়া মারা গেছে। তখন আব্বা খুব করুণ সুরে বললেন যে গহর চাচা মারা গেছে, এখন আমাদের পালা, 2 সন্তান সহ আমার পালা। হ্যাঁ, তখন আম্মা সবাই সান্ত্বনা দিয়ে বললেন যে না, কিছুই হবে না ইনশাল্লাহ, তোমরা কোনো চিন্তা করে না তুমি। এমন বলতে হঠাৎ করে আওয়াজ আসলো যে দাদাজান জোরে জোরে বলছেন তুই যাবি কি না বল। তারপর মেয়ে কণ্ঠে ভাঙা ভাঙা গলায় বলছে আমি তো খালি হাতে যাইতে পারি না, আমার তো 2 জন নিতে হবে তোমাদের বাড়ি থেকে। দাদাজান বললেন যে একটাও তুই নিতে পারবি না, পিশাচিনী ডাইনি, হ্যাঁ, একটাও তুই নিতে পারবে না, তুই ঢুকে দেখ। তারপরে সে নমনীয় হয়ে গেল, নমনীয় হয়ে বলল তাইলে হুজুর আমি এখন কি করব, আমার কি করা উচিত? দাদাজান জোরে বললেন তোর কি করা উচিত তুই জানিস, আমার দিক দেখায় দেন ভাঙা ভাঙা কণ্ঠে, মেয়েলি কণ্ঠে, আমি কোন দিকে যেতে পারি। চারিদিকে গ্রাম মানুষ, জনপদ, উনি পূব দিকটা একটু খালি ছিল, মাঠ ছিল, দেখা দিলেন ওই দিকে যা। তখন ওই দিকের মাঠের ওই পারে ছিল আবার একটা হিন্দু মহল্লা। ওই যখন বললেন ওই দিকে যা, তখন সালাম দিয়ে সে চলে গেল। যাই একটু দূর যায়, ভীষণ দমকা বাতাস আসলো, দমকা বাতাসে ওইটা মিলায় গেল। মিলায় যাওয়ার পরে দাদাজান এসে কোরআন শরীফ, তোমরা কোরআন শরীফ পড়তে থাকো, আল্লাহ মনে হয় মুক্তি দিতে। হ্যাঁ, তা এমন করতে করতে একটু পরেই আবার সেই হিন্দু পাড়া থেকে উল্লোধ্বনি কান্নার আওয়াজ। হ্যাঁ, তখন আবার বুঝতে আমাদের বাকি রইল না, সবাই বুঝলো যে হিন্দু পাড়ার থেকে কয়েকজন ডাইনিটা শেষ করছে, হিন্দু পাড়াতেও তখন চালায় গেছে। তারপরে এমন অবস্থায় আমাদের দাদাজান তো মোটামুটি সেবা শুশ্রূষা করার পরে আমরা সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে
তখন গ্রামের থেকে আস্তে আস্তে মনে করেন ওই মহামারীটা কমে আসতে লাগলো, পুরা গ্রাম তখন করা ছিল, বন্ধ তো করা আপনার ছিল। দাদাজান যিনি বলছেন তিনি হচ্ছেন নিজের চোখে এই ওলা বিবি যেটা বলছেন আপনি সেটা দেখেছেন। হ্যাঁ, আমার 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 ধারণা ছিল যে উনি আসতে তখন বসন্ত ছড়িয়ে পড়ে, তা না, মানে কলেরা বা বসন্ত হওয়ার পরে তারপরে উনি আসেন। হ্যাঁ, কলেরা বসন্ত হওয়ার পরে আসে। পরে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, এটা কিন্তু সবাই জানে, যারা প্রবীণ তারা সবাই জানে যে ওরা, কেউ বলে ওরা 7 বোন, আচ্ছা কেউ বলে ওরা 5 বোন, কেউ বলে 2 বোন, ওরা ওই উলা বেবে। ওটা একটা আর কি মহামারীর রূপ। তা আমাদের গ্রামের চারপাশে দাদাজান বন্ধ করে দিছিলেন, তারপরেও সেটা কাজ হয় না ওই বন্ধতে। গ্রামকে গ্রাম ছড়াই গেছে, মানুষ জনপদ মরছে, আহ, কান্না মানুষেরা, একটা বিভীষিকা, সেটা না দেখলে ওইটা বোঝা যায় না। আমার কিছুটা এখনো স্মরণ আছে, একেবারে প্র্যাকটিক্যাল জিনিস, এটার ভিতর কোনো নাই। তারপরে এই উলা বিবি নিয়ে, তার উলা বিবি চলে গেল, গ্রামের থেকে আস্তে আস্তে সবাই সুস্থ হইতে লাগলো। এবং কিন্তু উনি মানে এই ওলা বিবি চলে যাওয়ার পর আর কেউ মারা যায় নাই। না, মারা যায় নাই, এবং যারা ছিল সব ডিফেক্টিভ, আচ্ছা সব কেউ স্বাভাবিক মানুষ ছিল না, বিভৎস এক একজনের রূপ চেহারা। এখনো আমার মুখে দেখেন দাগ আছে, কিন্তু হালকা জি, হালকা পক্সের দেখতে পাচ্ছি, দাগ জি। আছে। সেই সময়কার কথা আমার মনে আছে। তা ওই আর কি, এখন ভাবি যে যাদের অক্লান্ত পরিশ্রমে এই কলেরার ভ্যাকসিন, গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, যারা করছেন জিনরা, ওনাদের আল্লাহ বেহেশতে নসিব করুক, গুনাহগারটা মাফ করে, যে ধর্মেরই হোক না কেন। এইটুকুই আমার আজকে বলার ছিল এই উল্লা বিবিটা নিয়ে। কিন্তু উল্লা বিবি যে একটা ভয়ঙ্কর, এটা বই হয়েছে, উল্লা বিবির উপরে একটা অনেক উপন্যাসও হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে পরবর্তীতে আপনার কাছে আমরা আবারও ফিরে আসতে পারবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone, and Gramophone এর উদ্যোগেই আগামী 31 তারিখ অর্থাৎ 30 তারিখ রাতে, রবিবার রাত 11:59 আমরা থাকবো 6 সিজনে, এবং সেখানে আপনারা সরাসরি ভূত এফএম আমাদের সাথে আপনারা উপভোগ করতে পারবেন, এবং সেই সাথে আপনারা পাবেন ওখানে বেশ কিছু হরর এক্সপেরিয়েন্স। সো অবশ্যই জয়েন করুন আমাদেরকে এই সানডেতে। আর আমাদের যাবার সময় হয়ে গেছে, বাট হ্যাঁ, যাওয়ার আগে বলেছে একটা অডিও ক্লিপ প্লে করে তারপরে যাব। সুতরাং অডিও ক্লিপটি আপনারা শুনতে পারবেন। শরীফ লালবাগ থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে অ্যারোমা, আর যে অ্যারোমা বনশ্রী থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন রিয়াজুল ইসলাম লাদিন, এসএমএস করেছেন লাস্ট স্টোরিটা ওলা বেবি ওয়াজ অসম, তাই লিখেছেন। মিশন বাংলা বাজার গাজীপুর থেকে লিখেছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাজশাহী থেকে উম্মে সেফা শরীফ আমাদের সাথে রয়েছেন, রোহান আমাদের সাথে রয়েছেন, এবং ওলা বিবির কথা যে রিয়েল সেটা তিনি বলছেন। আমি জানতাম যেটা আপনাদের ভালো লাগবে, যেন লাস্ট রেখে দিয়েছিলাম। টম অ্যান্ড জেরি গোপালগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, নিবিড় আমাদের এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি প্রান্ত, মেহেদি রাজশাহী এসএমএস করেছেন। রাজশাহী মেডিকেল কলেজের ঘটনাগুলো অনেক ভালো লাগে, এবং আমরা চাই যে মেডিকেল কলেজের ঘটনা আরো বেশি প্রচার করতে। সেক্ষেত্রে আপনাদেরও হেল্প লাগবে, আপনারা চাইলে আমাদের পাঠাতে পারেন সেগুলো। এবং যারা আপনাদের পরিচিত ডাক্তাররা রয়েছেন, যাদের কাছে সমস্ত ঘটনা রয়েছে, তাদেরকে উৎসাহিত করতে পারেন ভূত এফএম তাদের ঘটনা শেয়ার করার জন্য। আমি জানি অসংখ্য মানুষের কাছে অসংখ্য ঘটনা রয়েছে। জালাল মাহমুদ আমার সাথে রয়েছেন, যে অস্থির শো হয়েছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়া আমার সাথে রয়েছেন দুর্লভ, উৎস সহ আরো অনেকে। আপনাদের সবার সাথে কথা হবে আগামী রবিবার, আগামী শুক্রবার আগেই এই রবিবারে কথা হচ্ছে। স্পেশাল একটা এপিসোড ওয়েট করছে আপনাদের জন্য, এবং সেই সাথে স্পেশাল ট্রিক এবং ট্রিট দুটো একসঙ্গেই থাকবে। ট্রিট দেবে সিক্স সিজন হোটেল, এবং ট্রিট থাকবে ভূত এফএমে। সুতরাং অবশ্যই আপনারা চলে আসুন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে লাইভ আপনারা ঘটনা একদম সামনাসামনি দেখতে পারবেন যে ভূত এফএম কিভাবে হয়। আর সেই সাথে আগামী শুক্রবার আমরা আবারও ফিরে আসবো। আর এই স্পেশাল এপিসোডে আপনার ঘটনা যদি আপনি চান যে আপনার ঘটনা শেয়ার করা হোক, তাহলে বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠিয়ে দিন। আপনারা চলে যাচ্ছি আজকের মতো, এবং ফিরে আসবো আবারও রবিবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি থাকবেন, এবং যেতে যেতে প্লে করে যাচ্ছি একটা অডিও ক্লিপ। টাটা।
তো আমি শেয়ার করবো সাথে, সেটা হচ্ছে যে এই ঘটনা। তো আমি এসএসসি পরীক্ষার পরে যে অক্সফোর্ড টেন্ডার, যে রেজাল্ট হওয়ার পর্যন্ত যে অক্সফোর্ড টেন্ডার ঘটনা, এই ঘটনাটা এর মধ্যেই ঘটে। নাম লোক থাকে, আমি হাত পেতে টাকা চাচ্ছি যে ভাই আমাকে একটা টাকা দেন। তো আমার হাতে জানানো ছিল ডান হাতে, আর বাম হাতে আমি 2 টাকা নোট গুলো বের করে রাখছি। তো আমি ওই লোকটাকে আমার 2 টাকা নোট দিলাম দেখলাম। তো উনি 2 টাকা নোট আমার হাতে দিয়ে বললেন যে ভাইয়া আমি 1 টাকা চাইছি, আমাকে 1 টাকা দিতে। তো বলছি যে আমার কাছে তো 1 টাকা ভাঙতে নেই। তুমি বলতেছে, এবার আমি বলছি যে ভাইয়া আপনি কিছু আমি সেটা জানি। তো আমার সে যে না আমার কিছু নেই। উনি বলতেছে যে না আমি জানি, ভালো করে খুঁজে দেখেন, আপনি মিথ্যা বলছেন, অবশ্যই আপনার কাছে সরাসরি আসছে। তাই আমার কাছে ছিল। তো 1 টাকা আমি ম্যানেজার রেখে দিচ্ছি। তো ভাইয়া উনি বলতেছে যে না আপনার কাছে 1 টাকা আছে, 1 টাকা আমাকে দেন। তো আমি বলছি না আমার কাছে 1 টাকা নাই। তো উনি বলতেছে যে না আসলে ওটা আপনি দিতেই হবে। বলছি যে না ওটা আমি দেবো না। বলছি দিতেই হবে। তো আমি প্রায় 10 মিনিট পর আমি কি বলতে পারি, তোমাকে বলবো বা ডাকলাম, আমি বললাম যখন বল তুমি শুরু করো। তো তখন আমি আমাদের ঘরে যে অলরেডি আমি আসতে গেট খুলি, দরজা আমি গেট খুললাম। তো কি বলবো বিশ্বাস করবো না, আমি যে লোকটাকে মসজিদের সামনে দেখছি, ওই লোকটা লোকটা আমার বাড়ির সামনে মোটর সাইকেলে দাঁড়িয়ে আসি। উনি আমাকে যে 1 টাকা আমি রেখে দিয়েছি, 1 টাকা আমাকে ফেরত দিয়ে গেলেন এবং বললেন যে টাকাটা রেখে কাজে লাগবে। তো উনি এই কথাটা বললেন এবং চলে গেলেন, রাত্রি থেকে নামতেছে, নিচে থেকে নামতেছে। তো আম্মু সব দেখে বলছে কি করে ওই টাকা ফেরত কেন দিল উনি, তোমাকে কেন টাকাটা চেয়ে যায়। তো আমি দৌড়ে নিচে যাই। তো নিচে যাই, তো আশেপাশে সে মধ্যে তো নাই। আমি সাথে সাথে তো বলতেছি নিচে কোথাও নাই, আশেপাশে কোথাও দেখি। তো আমি ঘরে চলে আসি, ওকে আমি আম্মুকে সত্যি করে বললাম যে আম্মু এই ঘটনা, বলছে যে আমার কাছ থেকে টাকা চাইছে। তো উনি তো সেই সব চিন্তা ভাবনা করে বললাম যে 4 জন লোক আসছে, আসার পরে 4 জন লোক আসে, মানে ছায়ার মতো বড় চতুরাম্বা 4 জন লোক আছে। আসার পর আমাকে চোরামুষি করে, জোর করে চোরাচুরি করে নিয়ে যাওয়ার জন্য। তো পর্যায়ে উনি কাঁধে উঠেন। তো কাঁধে করে নিয়ে এখন মানে রওনা হন, তখন জোর করে কাঁধে নিয়ে রওনা হবে। তো তখন ঘুমটা ভেঙে গেছে। তো এর হচ্ছে যে ফজরের আগে দেখি ফজরে সকালবেলা থেকে শুরু করলাম। তো 1 সপ্তাহ হয়ে গেল। তো 1 সপ্তাহ হয়ে যাওয়ার পর চিন্তা করলাম যে না এটা আসলে আর না বললে পারা যাবে না, তাই আমি একটু শেয়ার করবো বলে চিন্তা ভাবনা করি। তো আমি যখন 1 সপ্তাহ পরে, তো তুমি যখন আমি একটু শেয়ার করতে এমন আমি রাত্রে স্বপ্ন দেখতেছি যে 4 জন লোক আসে আমাকে মানে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য অনেক ধর্মুচি করে, নিতে পারে না, তখন ঘুমাই। আমি হচ্ছে বলো কি, আমিও তো 1 সপ্তাহ মানে আমিও তো আজকে 6-7 দিন ধরে তোমার মতো স্বপ্ন দেখতেছি যে আমি দেখতেছি যে তোমাকে 4 জন লোক এসে নিয়ে যাচ্ছে। তো আমিও ভয় পেয়েছি, আমিও ভয় পেয়েছি যে কি হচ্ছে।
আমি আমি হচ্ছে ওই টাকার ঘটনাটা, যে টাকাটা দিয়ে গেছে লোকটা, বা ওই বিষয়ে আপনি কিছু বলেন, কারণ আপু তো রাগী মানুষ, বকাঝকা করে। আমাকে বলতে, তো ও রাত্রে বাসায় ফিরলো, তো আম্মু হয়তো সবাইকে ডাকে, নিজে থেকেই ডাকে। শুরু কথা আম্মু বলছিল যে তোমার আপু আসা হচ্ছে, আস্তে আস্তে খুলে বলবো, কিন্তু বাইরেতে খুব তাড়াতাড়ি আসছে নাকি, জাস্ট আমাদেরকে সবাইকে ডাকছে, তো তোমরা সবাই আসো, ওর সাথে কথা আসো। তো আমরা রুমে যাই, তো তখন আজকে অনেকদিন ধরে একটা সফল হচ্ছে যে আমাকে, বিশেষ করে আমাকে বলছি যে তুমি কোথাও যেও না, কোথাও ঘুরতে যেও না, বা বন্ধুর সাথে কোথাও যেও না, এই কথা বলতে শুনছি। কেন বলছে? এরা বলছে যে আম্মু আমাকে বলছে যে ওর সাথে একটা কথা বলা আছে। সেটা হচ্ছে সব কিছু যে আমি ওদের খুশি, এটা অবশ্যই তোমার থেকে কিছু না কিছু চেষ্টা করে আপনাকে আমি সব খুলে বলবো, টাকার ঘটনা, তারপরে সব খুলে বলবো। চিন্তা করলে যে আমাদের পাশে যে মসজিদ, সেই মসজিদের ইমাম সাহেব বড়, তো বড় একজন বুজুর্গ, তো বলছি যে ওনাকে জিজ্ঞেস করবে। তো উনি যে ইমাম সাহেব, আমাদের এই মসজিদের ইমাম সাহেব ছিল, তো উনি আবার আমাদের গ্রামের, মানে আমার দাদু বাড়ি না, তো উনি মানে ওনার সাথে ওই, তো হুজুর হুজুর আবার আব্বু, মানে আব্বু আর আমার সামনে, আব্বু আমাকে নিয়ে গেছে, আব্বু আর আমার সামনে সুন্দর স্বপ্ন কথাটা যখন আমি চাকার সঙ্গে মধ্যে চাকরি করবো, সেই স্থিতি স্বাভাবিক কিন্তু তিনি চায় না, একটা কাজ করেন, আপনি আপনার ছেলেকে নিয়ে আসেন, গ্রামে নিয়ে আসেন, তো ওখানে ও আসলো, ঘুরেও গেল, বা আমার কাজটাও সুবিধা হলো খুব। তা আব্বু পরের দিন সকালে রওনা দিই। তো পরের দিন সকালে রওনা দিয়ে আমরা গ্রামে যাই। তো কি বলবো ভাইয়া, উনি দেখার সাথে সাথে উনি বলতেছে যে ওকে তো জাদু করা হয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কারো কাছে ওকে তো জাদু করা হয়েছে। আপু বলতেছে যে কি বলেন, হ্যাঁ বন্ধু, হুজুর বলতেছে না, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি একটা কাজ করেন, যে যে তাহলে কি ওরে মানে বাড়িটা নিয়ে আসবে, ওরে গোসল করাবো, আর রাত্রে হিসেবে পুরো একটা সম্ভব। তো আব্বু পরের দিন দুপুর 12টায় তো আমাকে নিয়ে যেতে হতো, তখন দুধ, কাঁচা হলুদ দিয়ে গোসল করেন। তো উনি গোসল করার পর আমরা চলে আসছি। রাতে যখন ঈশার নামাজ শেষ, তো তখন আমি আসলে নামাজ না আসলে নাচ কথা বলছে, কেমন চোখগুলো বড় বড়, রাগি হয়ে গেছে, কেমন করে তাকাচ্ছে। হঠাৎ করে বলতে লাগলেন যে আপনাকে ছেলে, আপনার ছেলে তো মানে ব্ল্যাক ম্যাজিক জাদু করা হয়েছে। কি বলে, কিন্তু তারপর ভর করছে। তো হুজুর বলতেছে, চিন্তা করতেছে যে এটা ছিল তো জাদু।
যে আমি আপনার সব প্রমাণ দেখাবো। তো ঠিক আছে, ঠিক আছে। তো আমি কিছু রাত্রে কিছু করিনি, তো এটা তো বলতে আমি কিছু করছিলাম। আমি মায়ের এক ছেলে, আর ও তো টুলার আসে। তো টুলার আসে এক মায়ের ছেলে যে অনেক কিছু করা সম্ভব, জাদু না বা খারাপ পুরস্কার ছেলেকে বেছে নেয়। তো আপনার ছেলেকে বাস করার জন্য প্রথমে ছেলে যখন স্কুলে যাচ্ছিল তখন রাস্তায় এটা একটা কয়েন যে নিজে লিখে আসে। তখন তখন সে টাকাটা নেয়, টাকাটা নিয়ে রেখে যায়। তো ওই জিনিসটা ওই টাকাটা মানে ওই জিনিসটা টাকাটার বস ছিল। ওই জিনিসটার সাথে সাথে ছিল সাথে সাথে একটা যে মিউজিক থেকে শুনেছি, মিউজিকটা কারণ হচ্ছে এটা মাইন্ড করে হতে টাকাটা নিয়েছে, টাকাটা নিয়েছে মাইন্ড শেষ হচ্ছে সে টাকাটা দিয়ে অল্প কিছু ছিল সেটা শেষ। যেটা ছিল সেটা হচ্ছে যে কখনো কখনো হয়নি, শেষে সবার সবাই টাকাটা না কাপড় করে একটা কাগজ ছোট ছোট ছিল, স্টুডেন্ট ছিল আপনার কিছু নকশা না করতে যেন গলার ভিতরে এগুলা ছিল। আর আরেকটা ছোট 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 স্টুডেন্ট ছিল, কিছু বাকি কিছু তুলে ছিল দেখা, এটা চুপি ছিল পুরম্বর দোয়ার ওখানে যখন আমি মুসলিম দেখেছি, আমি হচ্ছে মুর্শিদাবাদ ওখানে দেখেছি। FM, the night comes alive with Running Song.